আমি ছোটবেলাটা থেকেই শুরু করি। প্লিজ। আমরা ৪ বোন ১ ভাই। আব্বু-আম্মু মিলেই আমাদের খুব সুন্দর একটা সংসার ছিল। তারপরে আমরা পিঠাপিঠি বোন ছিলাম। ৪ বোন তো, ভাইয়া সবার বড়। পিঠাপিঠি বোন, খুব বয়সের ডিসট্যান্স ছিল না। ১.৫ বছর ২ বছর এরকম মাঝখানে ডিসট্যান্স ছিল। আমাদের অভাবটা অনেক বেশি কাজ করতো বাসায়। অভাব কাজ করতো। আপনার বাবা কি করতেন প্রফেশনালি? আমার বাবা প্রফেশনালি জমি বিক্রি করে বা একজনের কাছে আরেকজনের এগুলা নিয়ে কাজ করতো। আচ্ছা। আমরা ৪ বোন পড়াশোনা, আমার বাবা আসলে চাইতো যে মেয়েরা পড়াশোনা করুক, বড় হোক। ইভেন আমার ভাইয়া তো সবার বড়। ভাইয়াকে কখনো দূরে কোথাও বাবা জবের জন্য পাঠাইতো না। যে আচ্ছা। না, হয়তো আমার ছেলের কষ্ট হবে, খারাপ থাকতে পারে। থাক না, আমি যতদিন আছি। ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমার দাদু দাদি। তো আমার বাবা বাবা খুব কষ্ট করেই বড় হয়। তো আমরা ৪ বোন যখন একে একে হই, তখন আমার বাবা বলে যে আমার মা, আমাদেরকে সবসময় মা বলেই ডাকতো। আমার মা অনেকেই প্রশ্ন করে, ৪ টা মেয়ে, বিয়ে দিতে তো অনেক টাকা লাগবে। কিন্তু আমার বাবা কখনোই এটাকে ভ্যাট্ট মনে করতো না। বলতো যে আমার এক একটা মেয়ে এক একটা জান্নাত। বাবা এভাবেই বলতো সবসময়। তো আমার মনে আছে যে আমরা যখন ছোট, আমি তখন ক্লাস 4 বা 5 এরকম মেবি পড়ি। তো আমার ২ টা বড় বোন, ভাইয়া আছে। বাসায় এমন দিন ছিল চাল ছিল না। রান্না করার মতো কোনো এবিলিটি ছিল না। আচ্ছা। তো আমার বাবা সকালবেলা খুব ভোরে উঠে চলে যেত। কোথায় যেত, কিসের জন্য যেত, কিছু বলে যেত না। চলে যেত আর বলতো যে আমি দুপুরে খাবার আগে চলে আসবো। আমার মা আসলে বুঝতেই দিত না। আমার মা বলতো না যে বাসায় চাল নেই, রান্না হচ্ছে না। দেখতাম মা রান্না বসাচ্ছে না। তা আমরা টুকটাক প্রশ্ন করতাম, সবাই তো রান্না করতেছি, তুমি রান্না করবে না? আমার মা বলতো, হ্যাঁ রান্না তো করবো। তোমার বাবা আজকে গোশ নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, যার জন্য ওয়েট করতেছি। ভালো কিছু রান্না করবো তো, তোমার বাসায় বাবা আসুক, একত্রে খাবো। মা কি করতো, আশেপাশের লোকগুলোকেও বুঝতে দিত না। আচ্ছা। মা আমাদের গোসল টোসল করাইয়া ফ্রেশ করে সবার আগে মানে সব ঠিকঠাক করে ফেলতো, যাতে সবাই বুঝতো আমাদের বাসায় রান্না হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। মানে আশেপাশে কাউকে বোঝাতেন কাউকে না বোঝাতেন যে না ফ্যামিলিতে এই অভাবটা এই আছে। অভাবটা আছে, এত বেশি অভাবটা আছে। ওকে। এরকম করে আম্মু হয়তো কি আসতে পারতো না। আসতো কখন, সন্ধ্যাবেলা। এমন দিন আছে সন্ধ্যার পরে আসতো বাজার নিয়ে। দেখা গেছে সারাদিনই আমরা সবাই না খেয়ে আছি। কিভাবে বাজার নিয়ে আসতো, কি করতো, এগুলো আপনারা জানতেন না। ইভেন আপনার মাও হয়তো জানতো না। জানতেন কি? না, জানতাম না। আচ্ছা। পড়াশোনা করছিলেন যে কটা ভাই বোন ছিলেন তখন? হ্যাঁ, আমাদের ওই যে বললাম বাবা, ইভেন এত কষ্ট, এত অভাব, তো কাছের কিছু কিছু মানুষ তো টের পাই। তারা অনেকে বলতো যে মেয়ে ছেলে তো ভালোই সুন্দর আছে মোটামুটি, ঢাকায় কারো বাসায় কাজে দিয়ে দাও বা কোনো গার্মেন্টস দিয়ে দাও, ফিউচার ভালো হবে। তো আমার বাবা বলতে না, আমি কখনো মেয়েদেরকে আমি দিব না কোথাও দূরে, কারণ আমি ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, কোনোদিন যদি মাঝপথে আমি হেরে যাই, ওরা যেন তখন ভেঙে না পড়ে। ওরা যেন নিজের পায়ে দাঁড়ানোর এবিলিটিটা নিজেরাই স্ট্রং হতে পারে। যে না, আমি কিছু করতে পারবো। আমি সেই জায়গাটা নিয়ে যাবো ওদেরকে। আমার বাবার একটা লক্ষ্য ছিল আমাদেরকে পড়াশোনা করানো। পড়াশোনা করে যাতে একটা সময় বাবা মাঝপথে হেরে গেলেও আমরা যাতে না হারি। প্রকৃতপক্ষে প্রত্যেকটা বাবা মাই চায় আসলে যে সন্তানের একটা সার্টেন টাইম পর্যন্ত স্ট্যাবিলিটি গড়ে দেওয়া, যাতে পরবর্তীতে তারা নিজেরাই নিজেদেরকে চালিয়ে নিতে পারে। ব্যাপারটা এরকমই যে কাউকে মাছ ধরে না দিয়ে মাছ ধরাটা শিখিয়ে দেওয়া, এটাই কিন্তু প্রকৃতপক্ষে বাবা মার কাজ। বাবা মার প্রপার সাপোর্ট এবং স্নেহ আপনার ভাই বোনরা সবসময় খুব, পেয়েছেন। ভাইয়া খুব ভালোবাসা পেতাম। এত বেশি ভালোবাসতো। হুম। মা-বাবার মার আমরা এক ভাই বোনে খাইনি কখনো। আচ্ছা। কোনদিন না। বা কোনো কষ্ট পেয়েছি মা-বাবার কাছ থেকে, কখনো ধমকও দেয়নি। বিশেষ করে বাবা একটু ধমক-টমক দিত। মা তো একদমই না। মা খুব ফ্রেন্ডলি মিশতো। এত অভাব, এত কষ্ট, পরীক্ষার ফি দিতে পারতাম না যখন এক্সাম আসতো। বাসায় এসে বলতাম, পরীক্ষার ফি লাগবে। অনেক সময় টিচারদের অনেক কথাও শুনতে হতো। হুম, হুম। বিশেষ করে স্টুডেন্টরা অনেক বেশি হাসাহাসি করতো। হয়তো ওদের মধ্যে ভালো ড্রেস ছিল না, ভালো একটা ব্যাগ ছিল না। আর এ ব্যাপারটা খুব কষ্ট দিত আমাকে যে যখন টিফিন টাইম হতো, যে প্রতিষ্ঠানে আমি পড়তাম, পাশে একটা দোকান ছিল। ওই দোকানে আমাকে বাকি দিত না, সবাইকে বাকি দিত। তো আমি একদিন মাকে নিয়ে গেলাম যে মা, তুমি চলো, তুমি বলে দাও আমাকে বাকি দিতে, আমি খুব বেশি খাবো না। তো বাকিটা কেন দিত না, হয়তো ভাবতো যে ওদের টাকা কম আছে, হয়তো দিতে পারবে না। এই ব্যাপারগুলো খুব কষ্ট দিত। আর বাসায় যেতাম, বুঝতে দিতাম না যে এত কষ্ট পাচ্ছি, এ কথা বলছে, পরীক্ষার ফি দিতে পারছি না টিচারের কথা বলতে। কারণ দেখতাম মা খুব কষ্ট পায়। মাকে বলতাম যে মা, আজকে না ফির জন্য এটা বলছে স্যারে। মা বলতো ঠিক আছে, আমি বলবো তোমার বাবাকে। বাবাকে বললে বাবা চুপ করে থাকতো। কি করবে, আমরা তো 4 বোন, সবাই পড়াশোনা করছি। তখন বাবাই একাই সব সাপোর্ট, বাবার পিছনে কারো কোনো সাপোর্ট ছিল না। আমাদের জন্য বাবা ছিল, বাবার জন্য কেউ ছিল না। তো
করেই যাচ্ছিল। একদিন রাতে সবাই ভাত খেতে বসছি, তো মা, আমার 4 বোন বসি। তো পাতিলে হয়তো ওরকম ভাত ছিল না, যেটা আমার বড় বোন দেখে। আমি আসলে দেখি নাই। আমার আম্মু তো ভাত দেয়, কম কম করেই দেয় সবার প্লেটে। ফার্স্ট টাইম যখন ভাত দিছে, খাওয়া শেষ, আমি হাত ধুইতাম, আচ্ছা। কিন্তু আমার বড় বোন আর কি ওই ফার্স্ট টাইমে দেখছে পাতিলে ভাত নেই। হুম হুম। ও আমার পাশেই ছিল, তো ও আমার প্লেটে পানি ঢেলে দেয়। আচ্ছা। আমি হাত ধুইতাম, কিন্তু আমার হাত ধোয়ার আগে ও পানি ঢেলে দেয়। হুম হুম হুম। তখন আমি খুবই খারাপ লাগছে যে তুমি পানি ঢেলে দিলে কেন, আমি তো হাত ধুইতাম। তারপরে ঢাকায় পানি বসে ঢেলে দেওয়ার কারণটা কি, যেটা? পাতিল তো ভাত নেই, আর আচ্ছা। আমি যদি ভাত চাই আম্মু তো ভাত দিতে পারবে না। ওকে। কিন্তু আমি চাইতাম না, সত্যিকার অর্থে আমি তখন হাত ধুইতাম, কিন্তু আমার তখন অনেক বেশি ম্যাচিউর ছিলেন আপনারা, মানে হ্যাঁ। আর মেসুদ বলতে ছোটবেলা থেকেই কেন যেন এই জিনিসটা ভিতরে কাজ করতো না, বাবাদের মাকে প্রেশার দিব না। ওই বাসার বাসার ভালো ড্রেস পরছে মেয়েরা, আমার নেই, না দরকার নেই প্রেশারটা দেওয়ার, থাক, আপনারা কাজ প্রত্যেকটা করতো। ভাই বোনই এমন প্রত্যেকটা ভাই ছিলেন না? বোনই এমন ছিলাম। আসলে আমার যেটা মনে হয়, যে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে মানুষ কিন্তু প্রকৃতির একটা অংশ হিসেবে মানুষও একটা প্রকৃতি। প্রকৃতি ঠিক যেমন, তার আশপাশটা ঠিক যেমন, মানুষ ঠিক তেমন হয়ে যায়। দ্যাটস দ্য রুল অফ দ্য গ্রেট নেচার। প্রিয় শ্রোতা, মানে শুরুর দিকটাই খুব একটু অন্যরকম হয়ে গেল আজকের গল্পটার। পুরোটা সময় আপনার সাথে থাকবেন হোপফুলি, কারণ আসলে জীবনে এত বেশি বৈচিত্র্যময়, বা প্রত্যেকটা জীবনই কিন্তু এক একটা গল্প। আর সেই গল্পগুলো উঠে আসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স সালোইট 920-তে। সাথে থাকুন, এতটুকুই বলবো। দেখুন এরপরে কি হয়। তারপরে এভাবেই চলছে। ক্লাস 8 উঠলাম, তখন আমার বড় আপুর বিয়ে। বড় আপুর লাভ ম্যারেজ ছিল। ফ্যামিলির সাপোর্ট ছিল? বাবা একটু ফার্স্টে মমত করে, কারণ উনি, আমার ফ্যামিলি খুব ধার্মিক টাইপের ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ইভেন আমরা 3 বোন সবাই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। ছোট বোনটা আসলে খুব মেধাবী, ও ইংলিশে ছোটবেলা থেকে খুব এক্সপার্ট। আরেকটা কথা বলে নিই, আমাদের 4 বোনে যে আমরা পড়াশোনা লেভেল এত দূর চলে আসি, কখনো কারো প্রাইভেট লাগে নাই। এটা কি অর্থনৈতিক অভাবের কারণে, নাকি অভাবের কারণে বলেন ভাইয়া, নিজেদের মেধার কারণে বলেন, সবকিছু মিলাইয়া হয়নি, দরকার হয়নি দরকার কখনো? হয়নি, কখনোই করা এটাও হয়নি। দেখেন, মানে অটোমেটিক একটা সিস্টেমের ফলেই, যে হয়তো এফোর্ট করতে পারবেন না, যে যে কারণে আপনার জন্য সেট করাই ছিল, যে হুম। ওর এফোর্ট করার শক্তি নেই, ক্ষমতা নেই, ওর পড়ার দরকার হবে না। ওকে, হ্যাঁ, তারপরে বোনের বিয়েটা হয়ে গেল ঠিকভাবে? হ্যাঁ, আপুর বিয়ে হলো, হুম। খুব ভালোভাবে কমপ্লিট হলো। একটু তখন দ্বিমত থাকার পরেও হয়ে গেল, যাই হুম হোক। হ্যাঁ, কারণ ছেলে আর মেয়ে যদি ম্যাচুরিটির পরে নিজেদেরকে সিলেক্ট করে ফেলে নিজেদের জন্য, সেটা ফ্যামিলি যদি বাধা সৃষ্টি করে, এটার ভবিষ্যৎ ফল হয়তো ভালো হয় না, হয়তো কখনো কখনো ভালো হয়। কারণ বাবা মা কখনোই সন্তানের অমঙ্গল চান না। সেই সুবাদেই হয়তো তারা কিছু জিনিস চিন্তা ভাবনা করেই এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন। কিন্তু যাই হোক, আপনার বাবা মা মেনে নিলেন, তাই তো? এবং এর রেজাল্টটা ফাইনালি তো ভালোই হলো। হ্যাঁ, অনেক ভালো। হুম, তারপর? তো তারপর আমি তখন ক্লাস 8 এ পড়ি। হুম। তো সামনে আমার জেএসসি এক্সাম। তো জেএসসি এক্সামের সময়ও বিশেষ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানই ফাইনাল এক্সামটা একটু দূরেই হয়, হুম। এলাকা থেকে অনেক দূরেই হয়, অন্য একটা প্রতিষ্ঠানে অন্য হয়। একটা স্কুলে পড়ে, হ্যাঁ, অন্য একটা এলাকায় গিয়ে। হ্যাঁ। তো আমাদেরটা ওরকম, আমাদের এলাকা থেকে বেশ অন্য একটা এলাকায় পড়লো। তো যার যেখানে ভালো, যার যেখানে বেটার, সে সেই পজিশন মতোই গেল। কেউ রিলেটিভদের বাসায় উঠলো ওই প্রতিষ্ঠানের কাছাকাছি, কেউ বাইক ঠিক করলো। বিশেষ করে সবাই বাইক ঠিক করলো যে 2টা মেয়ে বাইকে যাবে, যতদিন পরীক্ষা দিয়ে আসবে নিয়ে আসবে। হুম। তো বাইকে টাকার অ্যামাউন্ট অনেক বেশি। বাসায় এসে বললাম যে দেখো আম্মু, আমার তো এক্সাম, তো সবাই তো যাওয়ার ব্যবস্থা, কিসে যাবে কিভাবে যাবে সবাই করে ফেলছে, এখন বাকি শুধু আমি আছি, তো আমি কি বাইকে যাব? তো আম্মু বলল বাইকে ঠিক কত টাকা লাগবে? তো আমি বললাম 2 জন গেলে হয়তো টাকার অ্যামাউন্ট একটু বেশিই লাগবে, বাসার সামনে থেকে নিয়ে যাবে, আবার বাসার সামনেই দিয়ে যাবে। তো আমার আম্মু খুব উত্তেজিত না হয়ে আস্তে করে রিল্যাক্সে বলল যে দেখো বাইকের টাকার অ্যামাউন্ট তো অনেক বেশি, হয়তো এটা তোমার বাবা কাভার করতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাও। তো বাস স্ট্যান্ডটা ভাই আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল। হুম। ওটা হেঁটে যাও, ওখান থেকে তুমি যে কোনো একটা গাড়িতে চলে যাবা, তো এটাই ভালো হবে। তো আমি ওখানে আর কোনো আপত্তি করলাম না। তো এভাবে প্রতিটা দিনই চলে যেতাম এক্সাম দিতে, আম্মুর সাথে সাথে যেত। তো আমি বলতাম তোমাকে যেতে হবে না, আমি তো পারবো যেতে। ফার্স্ট টাইম 2-1 দিন বলি নাই, 2-1 দিন যাওয়ার পর দেখতাম আম্মুর খুব কষ্ট হয়। সেই সকালবেলা ভোরে রান্না করে আমাকে খাওয়াই দেয়, তারপরে আমার সাথে আসে, আবার আম্মু চলে আসে ওখান থেকে হেঁটে, আবার বাসার কাজ, তো সবকিছু মিলাই দেখতাম আম্মুর কষ্ট হচ্ছে। তখন আমি বলতাম আমি তো একাই যেতে পারি, তোমাকে যেতে হবে না। তা আম্মু বলতো না, তোমার যদি কোনো প্রবলেম হয়। হয়তো আমি বাইকে যেতে পারিনি, কিন্তু আম্মুর ভালোবাসাটি নিয়ে কিন্তু সাথে সাথে যাচ্ছি।
এভাবে করে আমার এক্সাম শেষ হলো। তো তারপরে আমি জেএসসি তে খুব ভালো রেজাল্ট করলাম, 4.68। আচ্ছা, প্রায় হচ্ছে এ প্লাস এর হ্যাঁ, কাছাকাছি। আমি কিন্তু কখনো প্রাইভেটও পড়িনি। ফ্যামিলির সাপোর্টটা অনেক সাপোর্ট বেশি ছিল। কোনো প্রাইভেট ছিল না। ছিল না। আমার ক্লাসমেটরা কিন্তু খুব প্রাইভেট পড়তো। আপনার বাবা-মা তো আপনাদেরকে অনেক ভালোবাসতো। যেটা সব ফ্যামিলিতে হয়তো বাবা-মা খেয়াল করতে পারেন না সন্তানদেরকে ওইভাবে। হয়তো অভাবের কারণেই হোক বা যেকোনো কারণেই অনেক, অনেক ফ্যামিলি কিন্তু আছে আমাদের আশেপাশে পরিচিত। যে সন্তান যেভাবে ইচ্ছা সেভাবে বাড়ছে, যেভাবে ইচ্ছা সেভাবে না খেয়ে স্কুলে যাচ্ছে। আবার ফিরছে, ঘুমিয়ে পড়ছে। ফ্যামিলি থেকেই কিন্তু শুরু হয় একটা সন্তানের ভবিষ্যৎ জীবনটা কিরকম হবে। ফ্যামিলির প্রপার গাইডলাইনটা পেলেই একটা মানুষ সেভাবেই বেড়ে ওঠে। একটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে আগায়। এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যামিলির জন্য। হ্যাঁ, তারপরে? তারপর আমার রেজাল্ট বের হওয়ার পরে দেখলাম বাসার সবাই অনেক খুশি। বিশেষ করে আমার মা, আমার আমার মেজো বোনটা তো তখন ইন্টার এসএসসি কমপ্লিট করছে, কিন্তু ওর রেজাল্ট খুব ভালো ছিল না। আচ্ছা। তো সেই তুলনায় আমি রেজাল্ট করছি খুব ভালো। এর জন্য খুবই খুশি সবাই, অনেক খুশি। আমার মা খুবই আমাকে জড়াই ধরে খুব কান্না করছে যেদিন আমার রেজাল্টটা বের হয়। হুম, খুব ওটা ছিল মার আনন্দের কান্না। আমার বাবা অনেক খুশি ছিলেন। তো আমি আবার ক্লাস 9 এ ভর্তি হই। তো আমার ছোট বোনটাও কিন্তু তখন বেশ বড় হয়ে গেছে। ও স্কুলে কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। তখন বাবার প্রতি আরো প্রেশার পড়ে যায়। তখন আমরা দেখলাম, ফলো করলাম আমার ছোট বোনটা মেধা না অনেক ভালো। হুম। ও খুব সহজেই স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। খুব ভালো রেজাল্ট। আমার মা বলল যে আমার এই মেয়েটার পিছনে মনে হয় আমার ১ টাকাও লাগবে না পড়াশোনা করাতে। আমার মা এটা সবসময় বলত। তো এভাবে আমি আ ক্লাস 10 এ ওঠার পরে আমার মেজো বোন তখন অলরেডি ইন্টার কমপ্লিট করে ফেলে। আমি তখন ক্লাস 10 এ। হুম, হুম। আমার এসএসসির এক্সামও চলে আসে। আচ্ছা। ওইভাবে হেঁটে, হেঁটে অর্ধেকটা যেতাম, আম্মু যেত। তখন আমার ছোট বোনও ক্লাস 5 এ না 6 এ উঠে গেছে। তো ওর এই যে ক্লাস 5-6 এ ওঠা, ক্লাস 1 থেকেই ওর রোল থাকতো ১ কি ২। আর ইংরেজিতেও ছোটবেলা থেকে খুব এক্সপার্ট ছিলেন। ও আরো কি করতো, ক্লাস 6-7 এ উঠে ও আরো নিজে টিউশনি করাতো। ও ক্লাস 6-7 থেকেই? হ্যাঁ, ওর কাছে অটোমেটিক্যালি চলে আসতো সবাই। যে আচ্ছা। তুমি পড়াবা, আমার বাচ্চাটাকে একটু পড়াও। আর ওই ছোটবেলা থেকেই ও গান করতো। তো যদিও ওটা কোনো প্রফেশনাল গান গায়নি, জাস্ট ও নিজে, নিজে গাইতো, কিন্তু আশেপাশের মানুষগুলা ফিল করতো যে ওর ভয়েসটা অনেক সুন্দর। তারপর আমি এসএসসি কমপ্লিট করে ফেললাম শেষ। আমি ঢাকায় চলে আসলাম। ও এর মধ্যে কিন্তু আমার ভাইয়াও বিয়ে করে ফেলেছে। আচ্ছা। বিয়েটা পর উনি কি নিজেই ডিসিশন নিয়ে করলেন না, না বা ফ্যামিলি? পছন্দ করেছে। তারপর আমার বাবাকে বলাতে আমার বাবা করে আচ্ছা। দিয়েছে। তো আমার ভাইয়া বিয়ের পরেও ১-১.৫ মাস ওয়াইফ নিয়ে ভাবিকে নিয়ে বাড়িতেই ছিল। হুম। তো তারপর নিজের ইচ্ছাকৃত ভাবি বলে আমি ঢাকায় শিফট করি। আমার মাঝখানে আমার ভাইয়া ভাবিকে নিয়ে ঢাকায় চলে আসে। তো ফাইনালি তখন আমার ভাইয়া ঢাকায় শিফট করে ফেলছে। আমি এসএসসি কমপ্লিট করার পর আমি ঢাকায় বেড়াতে আসি। আমার প্রায় ৩ মাস টাইম হাতে, রেজাল্ট বের হবে। তারপর তো আবার ভর্তি হওয়ার প্রিপারেশন। ঢাকায় আসার কিছুদিন থাকি। কিছুদিন থাকার পরে খুব ভোরে একটা ফোন আসে। আমার ভাইয়া খুব কাঁদতে শুরু করলো। তখন আমার ভাবি বলল যে, "কি ব্যাপার, কাঁদছো কেন?" খুব ভোরে। তা আমি অন্য রুমে ছিলাম। আমিও আসি। তো আমার ভাইয়া বলে, "বাবা স্ট্রোক করেছে।" স্ট্রোক করেছেন? হ্যাঁ, স্ট্রোক করেছে। মানে ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম মানুষ। হুম। এতগুলো ছেলেমেয়ের পড়াশোনার খরচ, খাবারের জোগানটাও ঠিক মতো নাই। যার হাতেই সবকিছু চলছিল তিনি স্ট্রোক করলেন। অল সাইড যে মেনটেন করতো। তো ভাইয়া সাথে, সাথে রওনা দেয়। ডক্টরের কাছে নেওয়া হয়। কিন্তু আমার বাবার একটা সাইডে প্রবলেম হয়ে যায়। প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা। তো বাম সাইডে বাবার প্রবলেম হয়ে যায়। ইভেন মাথায় রক্ত জমাট বেঁধে যায়। মাথার ব্রেনের তার যেগুলো ছিঁড়ে যায়। কিছু নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তাই তো? একটা সাইডে একদম প্রবলেম হয়ে যায়। হুম। একটা হাতে, একটা পায়ে। ডক্টর একদমই বলেছে তাকে বেড রেস্টে রাখা হোক। ওকে। সে আর কখনো আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হুম। ইভেন তার মাথায় কোনো টেনশন, আর সে এখন বাচ্চা টাইপের হয়ে যাবে। তার ব্রেন সেটা নেই যে রেসপন্সিবিলিটি, মেয়ে ছেলে। সে এখন টোটালি তার ভিতরে যে তার যে হ্যাবিট গুলা পাবেন হুম। সেটা সম্পূর্ণ একটা বেবিদের হ্যাবিট পাবেন। এবং সেরকমই হয়েছিল। সেরকমই হয়েছে। আচ্ছা। ওই বাবার অ্যাক্সিডেন্টটা আমাকে খুব কেন যেন হার্ট টাচ করে ফেলে। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি একটা অ্যাডভোকেট প্রফেশনে যাব। তখন ওইটা ভেঙে পড়ে যায় যে না, আমার তো আর পড়াশোনায় হয়তো হবে না। কারণ মেজো আপু তখন অলরেডি বিয়ে ভর্তি হয়েছে। বড় আপুর বিয়ে হয়ে গেছে, ভালো আছে। ছোট বোনটা, ও তো ছোট, ও তো এত টেনশন চিন্তা এসব কিছু বোঝে না। ওর মতো বিন্দাস পড়াশোনা করছে, মজা করছে, এই তো। ফাইনালি আমার রেজাল্ট বের হলো। আমি এসএসসি তেও ভালো রেজাল্ট করলাম। আচ্ছা। কিন্তু আমার মাথায় আর ওই সেই এসএসসি তে যে খুশি হয়েছি রেজাল্টটা পেয়ে, তার থেকে দ্বিগুণ খুশি হয়েছিলাম আমি সেই 8 এর রেজাল্টটা শুনে। তো আমি তখন জবের জন্য ট্রাই করতে শুরু করি। ওই যে ঢাকায় আমি আবার ব্যাক করি। বাবার অসুস্থ কথা শুনে চলে যাই, আবার ব্যাক করি।
বাবা স্ট্রোক করার কিছুদিন পরে আমার মেজো বোন সে জবের জন্য ট্রাই করে সে ঢাকায় চলে আসে। আচ্ছা। আপু একটা জব নেই, ট্রাই করতে করতে আমার একটা জব হয়, হুম হুম। হসপিটালে একটা জব হয়, 5,000 টাকা স্যালারি। তারপর আমি অনেক খুশি, জবে ইনভলভ হই ফার্স্ট টাইম। থাকছেন কি ভাইয়ের কাছেই? না, ভাইয়ের কাছে ছিলাম না, তখন ভাইয়ের কাছ থেকে চলে গেলাম, কারণ ওকে। হসপিটালটা আমার বাড্ডাতে ছিল। হুম। ওখানে শিফট করে বাড্ডাতেই থাকি। তো বাড্ডাতে আমি মেয়েদের সাথে থাকি। মেয়েদের সাথে থাকার আগে আমার বেস্ট ফ্রেন্ড, ওর বাসায় থাকি। ইভেন ওর বাসায় থাকি, আমি অনেক সাপোর্ট পাই ওর, যার কথা না বললেই নয়। ছোটবেলা ফ্রেন্ড ছিল না, ঢাকায় এসেই পরিচয়। ও আমার এত ভালো একটা ফ্রেন্ড। ওর বাসায় থাকি এবং যতদিন থাকি ও আমার কাছ থেকে থাকা খাওয়ার ব্যাপারে কোনো টাকা নেয় না। বাবা মার আপত্তি ছিল না আপনি থাকছেন একটা বান্ধবীর বাসায়? কি না, ব্যাপার, খোঁজ হ্যাঁ, খবর এটা তো? খোঁজ খবর নিত। হুম হুম। আর আমার আপুও বাড্ডা থাকতো, হুম কিন্তু হুম। ডিস্টেন্স। তো তারপরে আমার ওই ফ্রেন্ডের বাসায় আছি, থাকছি, খাচ্ছি। ওই সময় তো ওইভাবে টাকা আমার দিতে হচ্ছে না, যেহেতু ও আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। হেল্প বলবো না, অনেক সাপোর্ট করছে। হুম। আমি যে 5,000 টাকা স্যালারি পাচ্ছি, ওটা থেকে বাড়িতে আসলে দিতাম। মা নিতে চাইতো না, তারপরও দিতাম মেন্টালি সাপোর্টের জন্য, যাতে মা বুঝতে পারে যে আর মেয়েরা কষ্ট করছে না, ওরা এখন টাকা উপার্জন করছে, মা সেটাই। যাতে এটা ফিল করে। এটা বাবা মাকে কিন্তু অনেক বড় সাপোর্ট দেওয়া, হয়তো ওই টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, হয়তো ইম্পর্টেন্ট, কিন্তু ছেলেমেয়ের কাছ থেকে পেলে এই জিনিসটা কিন্তু অনেক হ্যাপিনেস এর কারণ হয়। আবার বাবাও তখন উপার্জন করার মতো অবস্থায় নেই। যাই হোক, আপনি অনেক ভালো একটা কাজ করেছিলেন। নিজের খরচটা রেখে বাবা মাকে দিতেন। হ্যাঁ, তারপরে? তো তারপরে আমার ছোট বোন তখন ক্লাস 8-এ উঠে যায়, ওর এক্সাম। ও খুব মেধা, যেহেতু ভালো, ওর পড়তে আমাদের কেয়ার লিস্টটা অনেক বেশি বেড়ে গেল। মাকে একটা কথাই বলতাম, মা কখনো যেন ও বুঝতে না পারে ওর বাবা অসুস্থ, ওর আচ্ছা। বাবার কাছ থেকে ও সাপোর্টটা পাচ্ছে না। আমরা সবসময় বলতাম ঢাকায় বসে ফোন দিয়ে, শোনো, তুমি কোনো চিন্তা করবে না, তুমি তোমার পড়াশোনা নিয়ে এগিয়ে যাও, তুমি যত দূর যেতে চাও তোমার পিছনে তোমার বোনরা আছে। দূরে থাকতাম তো ওরকম ফিল করতে পারতাম না, যখন বাড়িতে হঠাৎ করে যেতাম তখন দেখতাম, আচ্ছা। তখন খুব বেশি খুশি হতাম। মাকে বলতাম, দেখো মা, ও কত তাড়াতাড়ি কত সুন্দর করে সবকিছু মেনটেন করতে পারে। তো আমি এভাবে 1 বছর চলে যায়, জব করছি। ফাইনালি ঈদ চলে আসে, ঈদের ছুটিতে আমি বাড়িতে যাই। আচ্ছা। বাড়িতে যাওয়ার পরে আমার কাজিনের মাধ্যমে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। কিভাবে সেটা? আমার কাজিনের ফেসবুক ফ্রেন্ড ছিল মেবি। তো আমাকে বলছিল এসে যে, তুমি বৃষ্টি এই নাম্বারটা নাও, নিয়ে এই ছেলেটার সাথে, ছেলেটা আমাকে বকেছে, আবার আইডিটা ও নিয়ে গেছে ট্যাগ করে। তুমি আসলে এই ছেলেটাকে একটা, যাই হোক, ওকে বকা দিবা। তা আমি বলছি, মানে আপনার কাজিনের আইডি হ্যাক করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। নাম্বারটা নিয়ে আমি সত্যি মজার মাধ্যমে হোক, ফানের মধ্যেই নাম্বারটা নেয়া। তো হুম। আমি নাম্বারটা নিয়ে আমি সত্যি সত্যি একটা ফোন দিই না, আপনি ছেলেটাকে। তো ওকে একটু রাগ করে দিবেন, তাই তো? কিন্তু ছেলেটাকে একটা একটা, ব্যাপার একটু এই সুযোগে বলে ফেলি, সেটা হচ্ছে যে এই যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাক করা, মেইল আইডি হোক বা ফেসবুক আইডি হোক, এটার এগেইনস্ট ভিকটিম যদি ইনিশিয়েটিভ নেয়, যে কাজটা করবে সে কিন্তু ভয়াবহ বিপদে পড়ে যেতে পারে। এখন কিন্তু সময় অন্যরকম, সো বি কেয়ারফুল অল হ্যাকার্স এন্ড যারা আছেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, একটু সাবধান। হ্যাঁ, তারপর কি করলেন আপনি? তারপর আমি ছেলেটাকে একটা ফোন দেই, তখন আমি বাড়িতে। আমার কনভারসেশন গুলো এরকম ছিল ফার্স্ট টাইম, হুম। হ্যালো ভাইয়া, তুমি বাসায় আসছো না কেন? আচ্ছা, মানে ইচ্ছা করে করলেন এই ইচ্ছে কাজটা? করে, একদম ইচ্ছে করে। এর উম, কারণ কি? জানলেন একটা মানুষকে ফোন দিলেন, হ্যাঁ, কিভাবে শুরু করা যায়? কিভাবে যাতে সে বুঝতে না পারে আমি তাকে চিনি আগে থেকে, হুম। বা আমি কারো রেফারেন্সে তার সাথে কথা বলছি। তো উনি বলছিল যে, সরি, আপনি কাকে ফোন করেছেন? তো আমি বলছিলাম, ভাইয়া মজা করো না, তুমি বাসায় এসো, আম্মু তোমার জন্য ওয়েট করছে। হুম। তো উনি বলল যে, দেখো, তোমার কণ্ঠটা অনেক পিচ্ছি মনে হচ্ছে, রং নাম্বারই চলে আসছে, তুমি আরেকবার ট্রাই করো। তা আমি বললাম, ঠিক আছে, আমি দেখছি। এটা বলে আমি আবার ব্যাক করি। তো আমি 2 মিনিটস পরে তাকে আবার ফোন দিয়ে বললাম, আচ্ছা ভাইয়া, সরি, আসলে নাম্বারটা ভুল হয়েছে, ঠিক আচ্ছা। আছে, রাখেন, নেক্সট আর ফোন যাবে না। হুম হুম। তো আমি তখন কেটে দেই, আর সেও কেটে দেয়। এখন ওয়েট করতেছিলাম সে হুম। আমাকে ফোন দিবে। আচ্ছা। তো একদিন চলে যায়, দেখি ফোন টোন আসে না। হুম। তো আমার কাজিনটা আবার আসে, এসে বলে, কি ব্যাপার, তুই কি ফোন দিয়েছিলি? আমি বলি, ভাই ফোন দিয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তো বললো, ঠিক আছে ফাইন। আমার কাজিন চলে গেল, সেই একদিন চলে গেল। পরের দিন দুপুরের দিকে আমার একটা ফোন, টান নাম্বার আচ্ছা। থেকে। তা আমি কেন যেন ফোনটা ধরার আগে ভাবছিলাম হয়তো এই লোকটাই হবে। হুম। রিসিভ করে কথা বললাম, দেখি না, তারই বয়স। আচ্ছা। সে বলছে, কেমন আছো? তা আমি বলছি, হ্যাঁ ভালো। তো হঠাৎ করে বলতেছে, তুমি কোথায়, কি করো, মানে কোথায় থাকো? আমি বুঝতে পেরেছি এটা রং নাম্বার। তো তোমার নিজের অ্যাড্রেসটা এখন দাও। আর তোমার বয়স, সে বারবারই বলতে শুরু করছিল, তোমার বয়সটা কিন্তু অনেক বিচ্ছিদের মতো, তুমি কি অনেক ছোট? তা আমি বলতাম যে, না, আমি অনেক ছোট না, আমি অনেক বড়, বাট আমার বয়সটা এরকম। তখন বয়স কত ছিল আপনার?
তো আমি তখন এসএসসি কমপ্লিট করে ও ফেললাম। আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, ঠিকই ওই আছে। যে ভর্তি তো আর হই নাই। 14 থেকে 15 ছিল এর মধ্যে হ্যাঁ, বয়সটা। এর মধ্যে। আচ্ছা। তো তো তারপর এর মধ্যে তো একটু মানে ভালো লাগার ফিলিংস গুলো একটু বেশি কাজ করে এই সময়টাতে। যাই হোক আপনার মধ্যেও সেটা অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, ভালো লাগাটা হুম, আসলেই হুম। কাজ করতো না ফোন সেটা একটা দিলে। নরমাল ন্যাচারাল হিউম্যান নেচার। তো আমি বললাম যে আমার না সব মিথ্যা বললাম। এখানে বাসা বা আমি করি, এটা করি, সেটা করি সবকিছু বললাম। কিন্তু আমি যে ঢাকায় থাকি, হুম, জব করি সেটা বললাম না। আচ্ছা। তো এভাবে ২ দিন কথা বলছি। প্রেম-টেম জানি না কি ওটা, ভালো লাগতো কথা বলতে। আমি তো আচ্ছা। বাড়িতে তখন ছুটিতে। তো আমার এই ২ দিন কথা বলার পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে বলে দেই তাকে। পরে বলে দিয়েছেন? হ্যাঁ, হুম। বলে দিয়েছি। তারপরে ওর রিঅ্যাকশনটা কি ছিল? ও বলছিল, "আমি এটা এক্সপেক্ট করিনি আসলে তোমার কাছে।" এটা বলে ফোনটা রেখে দেয়। আচ্ছা। আর আমি ফোনটা রাখার আগে বলেছিলাম, "এখন যদি আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচয় হয়ে কথা বলতে চান, তাহলে আপনি কথা বলতে পারেন।" তো ২ দিন চলে যায়। আমি ২ দিন থেকে আমি ঈদের ছুটি শেষ আমি ঢাকায় ব্যাক করি। আর আমি অলরেডি তার নাম্বারটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা। কিন্তু তার ফোনের কেন যেন মানে তার কাছ থেকে ফোনের এক্সপেক্ট করতাম। যে দেখা যাক আমার ফোনে রিসিভে হয়ে নাম্বার চলে আসে তাহলে ভাববো হ্যাঁ আমার আইডিয়াটাই ঠিক, সে আমাকে পছন্দ করে। তো আমি ঢাকায় আসার পরে অফিসে জয়েন করি তখন সে আমাকে আবার একটা ফোন দেয়। ওকে। ২ দিন ফোনে কথা বলেই যে পছন্দের ব্যাপারটা এটা কিন্তু খুব ব্যাপক একটা ভাইরাল থিং এখন। ফোনে কথা বলার পরেই একটা ভালো লাগা সৃষ্টি হয়, একটা ডিপ রিলেশনশিপে মানুষ চলে যায়। এটা কিন্তু অনেকের লাইফেই হয়। মোস্ট অফ দ্য টাইম এই ব্যাপারটা কিন্তু নেগেটিভিটির একটা সূত্রপাত হয়। ওকে? তো বৃষ্টির ক্ষেত্রে কি হলো? তারপর ভাইয়া আমি বললাম আমি তখন অফিস আওয়ার্সে ছিলাম। আমি বলছি ঠিক আছে আমি বাসায় যেয়ে আমি আপনাকে ফোন দিচ্ছি। ফোন হুম, হুম। দেওয়ার পরে আমি বললি, "হ্যাঁ, বলেন আপনি কি বলতে চেয়েছিলেন?" তো উনি ১ম উনার কনভারসেশনটা এরকম, "আমার তোমাকে ভালো লাগে।" আচ্ছা। আমি এই ২ টা দিন গ্যাপ রেখেছিলাম এর জন্য যে আমি তোমাকে আসলেই সত্যিকারের অর্থে তোমাকে কোনো জায়গা দিয়ে ফেলছি কিনা আমার ভিতরে। যদি তোমাকে মিস করে খারাপ লাগে তাহলে হয়তো ভাববো সত্যি অনেকটা জায়গা দিয়ে ফেলেছি। ওকে, খুবই রোমান্টিক একটা কথা। কিন্তু যে কথাটা আমি একটু আগে বললাম, না দেখে ভালো লাগা। কিন্তু সেটার উপর ডিপেন্ড করে একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলাটা উচিত কিনা? আমি কারণ একটু হয়তো টাইম যখন দেখা নিয়েছিলাম। হবে তখন হয়তো এরকম নাও থাকতে পারে। তখন কিন্তু আরেকটা বিরূপ প্রতিক্রিয়া হবে। মেক্সিমাম টাইমেই কিন্তু এরকম হয়। আবার অনেক সময় হয় না এটা। যে ক্ষেত্রে হয় না সেগুলো তো অফকোর্স লাকি একটা ফ্যাক্ট। কিন্তু আপনার ক্ষেত্রে কি হলো? আ দেখি হ্যাঁ, দেখা হলো কবে তারপরে? তারপরে আমি খুব বেশি আমিও টাইম নেইনি। যেহেতু হুম। আমারও ভালো লাগাটা কাজ করতেছিল কেন জানি না। মানে ও কি আপনাকে প্রপোজ করে বসলো? প্রপোজ হ্যাঁ, ঐদিন করে ফেলেছে। আচ্ছা, ১ম এই তো কনভারসেশনটা এরকম যে আমার তোমাকে ভালো লাগে। ওকে। আর তার থেকে বড় কথা হচ্ছে তাকে আমার একটা ভালো লাগার একটা সাইড আছে যেটা আমি আসলে অলওয়েজ মিস করতাম। হুম, হুম। সে অ্যাডভোকেট ছিল। আচ্ছা। যেটা আমি ছোটবেলা থেকে বলতাম আমি উইক, আমি হতে চাই ওইটা। তাহলে তো হ্যাঁ। বয়সের পার্থক্যটা বেশ অনেকই অ্যাডভোকেট ছিল। ছিলেন হ্যাঁ, অ্যাডভোকেটের লাইনে অনার্স ও আচ্ছা, করতেছিলেন আরকি। পড়াশোনা করছিল। পড়াশোনা করতেছিলেন। ওকে। যেটা আমার খুবই ভালো লাগে। হুম, হুম, হুম। তো আমি তাকে অলরেডি তখন তার সাথে রিলেশনটা হয়ে যায়। তাহলে কথাটা ছিল এরকম সে আমাকে বলছিল যে, আ "আমি তোমাকে লাভ ইউ বলব না, তুমি আমাকে লাভ ইউ বলবা। কারণ আমি চাই আমাকে আ আমার ভালো লাগা মানুষটা আমাকে আগে লাভ ইউ বলুক।" আচ্ছা। তো আমি তাকে ফার্স্ট টাইম লাভ ইউ বলি। বললেন আপনি? ফাইনালি বলে ফেললাম। এটার জন্য কি ধরনের প্রিপারেশন নিতে হয়েছে কোনো আপনার? প্রিপারেশন ছিল না। আমি হঠাৎ করে ফোন দিয়ে বলছিলাম। সে হ্যালো বলার সুযোগটাও দেয়নি। সে আচ্ছা, ফোন ধরছে আমাকে লাভ ইউ। ফ্যান্টাস্টিক। হ্যাঁ। এক অন্যরকম ব্যাপার। সে অনেকক্ষণ চুপ করেছিল। তারপর বলছিল, "কি বলছেন? আমি তো শুনতে পাইনি।" আচ্ছা। তো আবার তখন শোনার জন্য আসলে একটা তখন আমি প্রচেষ্টা। বলছিলাম যে, "না, আসলে ভালো কিছু একবারই বলতে হয়।" তো তখন বলছিল, "ঠিক আছে এবার আরেকবার বলো।" তখন আমি তারপরে? আরেকবার বললাম। তখন সে বলল, "লাভ ইউ টু।" ওকে, সুপার। প্রেমের একটা সূত্রপাত দেখলাম। একটা লাভলি স্টোরি, লাভলি একটা জীবনের গল্পের দিকে আমরা আগাচ্ছি। বৃষ্টি রয়েছে এখানে। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। একটা ব্যাপার একটু মেনশন করি। আপনি যদি এখানে এসে আপনার জীবনের গল্পটা বলতে চান, প্লিজ আপনি ফোন করুন 09-613-892-892 এই নম্বরে। আবারও বলছি 09-613-892-892। এখানে ফোন করুন। ফোন করে কিছু নির্দেশনা আছে আপনার জন্য। সেভাবে আপনার গল্পটা রেকর্ড করে ফেলুন। তারপরে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আর আপনি চাইলে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন আমার সাথে। আমি সেখানে সরাসরি আপনার সাথে কানেক্টেড থাকবো। অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। পেজটি আরজে সেতু নামে আছে। লাইক দিয়ে সাথেই থেকে যান। ছোট একটা বিরতি নিচ্ছে, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিব। ফিরছি ঠিক 4 মিনিট পরে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আরজি সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। এবং এই অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটি আপনি এসে বলুন, এটা আমরা মনে প্রাণে চাই, কারণ প্রত্যেকটা জীবনে এক একটা গল্প, আর জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, যেটা কিনা আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন। সো আমার অনুরোধ থাকবে আপনার কাছে, আজকের গল্পটি শেষ পর্যন্ত আপনি শুনবেন এবং যে নম্বরটিতে ফোন করলে আপনি এখানে আসতে পারবেন সেটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি চাইলে লিখেও রাখতে পারেন। নম্বরটি হচ্ছে 09613892 নম্বরটি আবার বলছি, 09613892 এখানে ফোন করবেন। আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়া ফেসবুকে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। পেজটি আরজি সেতু নামে আছে। চলে যাচ্ছে আজকে অতিথির কাছে। বৃষ্টি আছে, বৃষ্টির জীবনে গল্প শুনছি। প্রথমের দিকে, প্রথম অংশে বেসিক্যালি আমরা দুঃখটাকেই প্রাধান্য পেয়েছিল ওর গল্পে। এখন আমরা হ্যাপি একটা ব্যাপারের দিকে আগাচ্ছি। ও যখন ফ্যামিলিতে ওর ইফোর্ট দিতে হচ্ছে এবং সবকিছু মিলে একটা এলোমেলো পরিস্থিতি, তখন ওর জীবনে একটা প্রেম আসলো এবং প্রেমটা ওকে বেশ হ্যাপি করে তুললো। সেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ও লাস্টে শেষ করলো কি কথাটা দিয়ে? লাভ ইউ। লাভ ইউ। ওকে, এটা বলেছিল। এবং তার পরবর্তীতে কি হলো? তারপরে তো তখন তো আমরা কেউ কাউকে দেখি নাই, ইভেন পিকচারও না। হ্যাঁ, তো পিকচার দেখেননি তখন? ফেসবুকের কি ব্যবস্থা ছিল না? ব্যবস্থা ছিল, আমার হাতেও ওই অ্যান্ড্রয়েড ছিল না। আর যদি ওটার প্রতি আমাদের আকর্ষণটা একটু কমই ছিল, কমই আমরা ছিল। ফাইনালি দেখা করব একদম বাস্তবে, হ্যাঁ, এটাই ছিল এটা আমাদের খুব preparation। একটা অন্যরকম ব্যাপার, রাইট? তারপরে আমরা ডিসিশন নিলাম আমরা রিসেন্টলি দেখা করব। ও ঢাকাতে ছিল না? হ্যাঁ, ও ঢাকাতেই ছিল, ও ঢাকাতে যাত্রাবাড়িতে ছিল। হুম হুম। ও পড়াশোনা করে, আর আমিও যেহেতু জব করছি পড়াশোনা করি না, সেটা ও জানে। ফাইনালি দেখা হলো। ওকে, তো দেখার কনভারসেশন গুলো এরকম ছিল, তুমি কি ড্রেস পরবা, আমি কি ড্রেস পরবো। মানে ছি না। এগুলো তো দেখা করতে আসার আগে আগে সিলেক্ট আগে করে হ্যাঁ, রাখছিলেন? আগের ছিল। আমার আবার কি ভাইয়া, দেখার আগে না একটা ভয় কাজ করতো ভিতরে। হুম হুম। ভয়টা ছিল এরকম, আমি ফেলে গেছি, আমার আসলে একটা টাইফয়েড হয়েছিল। তখন আমি গ্রামেই ছিলাম, ছোট আচ্ছা, ছিলাম। টাইফয়েড হওয়ার পরে আমার প্রবলেম হয়, আমার স্কিন প্রবলেম হয়। মানে টাইফয়েড থেকে হ্যাঁ, স্কিন টাইফয়েড ডিজিজ? থেকে স্কিন ডিজিজ হয়ে যায়। যেটা কিরকম ছিল ব্যাপারটা? ভাইয়া, যেটা স্বাভাবিক একটা সুস্থ মানুষের ওয়েদার চেঞ্জ হলে একটা স্কিন উঠে না, হুম হুম হাতে হুম পায়ে হুম। অনেকেরই উঠে, তো লাল হয়ে যায়। বেসিক্যালি এটাই ছিল আমার প্রবলেম। হাতে আমার পায়ে? এটা কন্টিনিউ, হ্যাঁ, হাতে পায়ে, আচ্ছা, আমার বডিতেও। বডিতে। ওকে, তো এটা আমার ছিল মানে কন্টিনিউ, আমার কোনো শীত মৌসুম না বা কোনো গরম মৌসুম না। আচ্ছা, এটা কি পার্মানেন্টলি হয়ে গেল? পার্মানেন্টলি হয়ে গেল। ইভেন ডক্টর ওই ছোটবেলায় অনেক কন্ডিশন দিল আব্বু আম্মুকে, এভাবে ওর এই সব মেনটেন করে। কিন্তু এটার কি কোনো প্রপার কিউরমেন্ট নেই যেটা হ্যাঁ, সেরে যাবে? তখন ডক্টর বলেছিল হ্যাঁ কমবে হয়তো আস্তে আস্তে, লং ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা। বাবা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে আমাকে নিয়ে, কিন্তু কিছুদিন ওষুধ খাওয়াইতে, পরে টাকার জন্য আর খাওয়াইতে পারতো না। রাইট। একটা সময় আমি বলতাম আমি ডক্টর কাছে যাবো না, কারণ লং ট্রিটমেন্ট তো হচ্ছে না, ওর সাথে ভাও টাকা নষ্ট করে লাভ নাই। আচ্ছা, তো এটা একটা ভয় কাজ করতো না হ্যাঁ, যে এটা এই ভয় কাজ জিনিসটা করতো। যার সাথে দেখা করতে যাচ্ছেন, এই একটা দেখে ভয় ছিল এক্সেপ্ট না? যদি না করে, যদি আমাকে রিজেক্ট করে দেয়। আচ্ছা, আমি কিন্তু ওই মুহূর্তে ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, অল্প ওকে। সময় খুব সিরিয়াস এবং ছিলাম। এই ব্যাপারটা আপনি আগে থেকেও জানান নাই? না, ক্লাসে ওরকম একা একা থাকতাম, হয়তো কেউ আমার সাথে মিশবে না, আচ্ছা, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে খুব বেশি মিশতাম না, আরে এরা তো স্বাভাবিক, আমি তো স্বাভাবিক সুস্থ না, ওকে। এটাই মনে হতো। তো একটা মানুষকে যখন পেলেন, তাকে আগে থেকেই হারানোর পদ্ধতিটা আপনি নিজেই অবলম্বন করলেন না? মানে এমন হতে পারে যে এই ব্যাপারে শুনে হয়তো কোনোভাবেই আর রিলেশনশিপ আগালো না। যাই হোক, তারপরে দেখা হলো এবং তারপর? দেখা হলো ভাইয়া, দেখা হলো খুব ভালো, আমার ওকে ভালো লাগলো আর ও হুম হুম। আমাকে অনেক ভালো লাগছে। তো ফ্যান্টাস্টিক। মানে এই জিনিসটাই জাস্ট আমি অপেক্ষা করছিলাম, দেখা হওয়ার পরে কি ঘটে। দেখার পর কোনো নেগেটিভ কোনো ইফেক্ট ছিল না। আচ্ছা, ইভেন আমি কিন্তু বলতে চেয়েছিলাম যে আমার এই প্রবলেমটা বলে দিব, ভয়ে বলি নাই, যদি চলে যায় হুম হুম। আচ্ছা থাক, নিজে থেকে যদি আমাকে কোশ্চেন করে তখন হয় আমি বলবো। কিন্তু ভাই নিজের থেকে ওর কোনো প্রশ্ন ছিল না। আমরা ফাইনাল দেখা করে যার যার মতো বাসায় চলে গেলাম। কিন্তু ও কোনো প্রশ্ন কোনো করেনি? প্রশ্ন করেনি। আমিও এরপর তো বেশ কয়েকবার দেখা হয়েছে, প্রতি ফ্রাইডে আমাদের দেখা হতো। ওকে। কিন্তু কখনো এই প্রশ্নগুলা আসলে আসতোই না। প্রথম না নিজেকে একটু হাইড করার চেষ্টা করতাম। হুম। ওর কাছে গেলে যাতে এই প্রবলেমটা না দেখে। হারানোর ভয়টা, এত বেশি ভালোবাসি। তো হুম ও হুম। নিজেই আমার হাতটা ধরতো। রাস্তাটা ক্রস করার সময় নিজেই হাতটা ধরতো, আমি হাতটা নিয়ে যেতেন। তখন আরো ভালোবাসাটা ওর প্রতি বেড়ে যায়। এত বেশি বেড়ে যায় যে ওকে ছাড়া যে আমি আর লাইফে কাউকে অ্যাকসেপ্ট করবো, ভালো থাকতে পারবো, এটা মাথায় কখনোই আসে না। তো এভাবেই জব করছি, চলছে। আমার ছোট বোনটাও তো বড় হয়ে গেছে অলরেডি, আর আমার মেজো আপু জব করছে, যার যার মতো সেটেল।
আমার ছোট বোন মাঝে মাঝে ফোন দিত, তখন ওর সাথে দেখা হতো, পাশে থাকতো, ও কথা বলতো। আমার ছোট বোনকে শালি বলে ডাকতো। তো আমার বাসার নাম্বারটা নিয়ে নিল যে তোমার ছোট বোনের সাথে আমি কথা বলবো। তো আমার ছোট বোনটা খুব সুইট করে কথা বলতো। তো ও প্রায় প্রায় আমার বোনের সাথে ফোন দিয়ে কথা বলতো। এই কথাগুলো কখন বেশি বলতো, আমার সাথে যখন একটু ঝগড়া হতো হুম। তখন ও কথা বলতো। আরেকটা ব্যাপার বলি ভাইয়া, ওর মুখের ভাষাগুলো অনেক খারাপ ছিল, যেমন রাগ উঠলে উল্টা পাল্টা খুব বিচ্ছিরি ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতো। তো আমি আগেও বলছি, আমার ফ্যামিলি থেকে অবাকটা আমি দেখেছি, কখনো বকাঝকা, মার তো দূরের কথা, বকাঝকাটাও আসেনি। বেশ কিছুদিন রিলেশনটা ভালো ছিল, তারপরে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে খুব ল্যাঙ্গুয়েজ খারাপ করে আমাকে বকতো। বেশ কিছুদিন, কতদিন রিলেশনশিপটা ভালো ছিল? 2-3 মাস মেবি হবে, 2-3 মাস 2-3 এরকম মাস। ভালো। তো ও কখনো ভাইয়া রেস্টুরেন্টে উঠতো না। হুম। আমি ওকে জোর করতাম অনেক সময়, চলো রেস্টুরেন্টে বসি। না, রেস্টুরেন্টে আমি খাই না, আচ্ছা। ভালো লাগে না। তো এভাবে প্রায় একটা বছর রিলেশনে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ফার্স্ট টাইম যখন এইভাবে বকাগুলো আমাকে শুরু করে, আমি শুধু চোখ থেকে অজস্র পানি ঝরতো, আমার অজস্র জল ঝরতো। আর আওয়াজ করে কাঁদতে পারতাম না। একদিন আওয়াজ করে কাঁদছি যে তুমি আমাকে কেন বকছো, ও আমাকে উল্টো আরো বকছে, তুমি কাঁদছো কেন, আমি বকছি তোমার ভালোর জন্য বকছি। তখন ওই ভয়ে আরো বকবে, সেই ভয়ে আমি শুধু চোখ থেকে পানি পড়তো, ওর বকাগুলো শুনতাম, হুম। ফোনটা রেখে হাউমাউ করে কাঁদতাম, যে এটা তো আমি কখনো এক্সপেক্ট করিনি। একটা এর মাঝখানে কিন্তু আমাকে বকছে, অথচ আমার বোনের সাথে ফোন দিয়ে কথা বলছে, ছোট বোনের সাথে খুব ফান করছে। আমার বোন একটু পরে আমাকে ফোন দিয়ে বলছে, আপু মুন্না ভাই ফোন দিয়েছিল, আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। তখন আবার ভুলে যেতাম সবকিছু, ওকে। যে আর যাই হোক, মানুষটা তো আমার ভুলের জন্যই বকছে। বেসিক্যালি ভাই ভুলটা আমার কখনো ছিল না, ওর ছোট ছোট বিষয় নিয়ে বকতো, যেটা আমাকে বুঝাইলেই হতো। মানে কি কি ধরনের ব্যাপার ছিল? এই যে ব্যাপারটা ছিল এরকম, আমি কথা বলছি ওর সাথে, মাঝখানে একটা ফোন চলে আসে, কোনো পেশেন্ট হয়তো আমাকে ফোন দিতে পারে, হুম। আননোন নাম্বার একটা ফোন আসছে, তুমি ফোনটা কাটো। ও আচ্ছা, এখন আমার ফোনটা ইম্পর্টেন্ট না তোমার কাছে, বললেই পারে যে দেখো ফোনটা ধরো বা দেখো বা আমাকে কনফারেন্স করো, এরকম কিছু। কি না, ও আচ্ছা এটা তুমি এটা কেন বলছো ইম্পর্টেন্ট না, আমি তো তোমাকে বললাম আমি এখন একটা হসপিটালে জব করি, কোনো পেশেন্ট আমাকে ফোন দিতে পারে, যেহেতু আমি হসপিটালে এখন নেই। সেক্ষেত্রেও আমাকে বকতো। এই ব্যাপারগুলো কিন্তু খুব কমনলি ঘটছে চারপাশে। হুম, ছেলে মেয়ে যারা রিলেশনশিপে আছে, ছেলের পক্ষ থেকেও এরকম কথা আসে, মেয়েটার পক্ষ থেকেও আসে যে ও এখন আমি বোধহয় ইম্পর্টেন্ট না। মানে খুব লেইমেস্ট কিছু ব্যাপার, এগুলো রিলেশনশিপের ডিপনেসটাকেই নষ্ট করে দেয়। কারণ হচ্ছে যে অবশ্যই আপনি তার লাইফে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তো আপনার সাথে রিলেশনশিপে জড়াতো না। রিলেশনশিপ একটা বড় জিনিস, সেটাকে সেভাবে রেসপেক্ট করতে পারাটাই হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ফিউচারটা ভেবেই তো রিলেশনশিপে জড়ায় মানুষ। সো ওই ব্যাপারটাকে এইভাবে মানে নিচু করে দেওয়ার কোনো মানে হয় না। যে এই যে কথাটা বৃষ্টি বললো, ওর ক্ষেত্রে কমপ্লেন গুলো আসতো, এটা মনটাকে নষ্ট করে দিত না? অনেক সময় মনটা ভেঙে যেত না যে কি ধরনের কথা? অনেকটা আমি কিন্তু সেটাই অনেকটা মিন করছি। ভেঙে যেত, অনেকটা আপসেট থাকতাম। যখন এই বকাগুলো আমার কাছে আসা শুরু করলো, তখন আমি কখনো ভাইয়া এমন সময় আছে, আমি ভালো মুভমেন্ট কাকে বলে আমি ফিল করতে পারছিলাম না। হুম। তো কখনো এটা শুনি নাই, ও কেন বললো। আমি কিছু কিছু আহ তুলে ধরি, কিছু কিছু পার্ট, যেমন আমি ওর সাথে হাঁটতাম, আমি কাউকে বলতাম দেখো না ওই মেয়েটাকে সুন্দর লাগছে না, ওই ক্যাপেলটাকে সুন্দর লাগছে না, তখন ও এইটি নিয়ে রাগ করতো, তোমার ক্যাপেল দেখার কি দরকার আছে, তুমি এটা কেন ফলো করছো। তা আমি বলতাম আজব, এটা নিয়ে রাগ করে কি আছে, আমি তো তোমাকে জাস্ট বললাম যে ক্যাপেলটা সুন্দর না, দেখো। তো বলতো ও আচ্ছা, তার মানে আমি তোমার পাশে আছি, এটা কোনো ভালো লাগার কিছু না। তো আমি চুপ করে থাকতাম, এই অল্প স্বল্প কথা বলে আমি চুপ করে থাকতাম, দেখে ও হয়তো কুল হবে, কিন্তু না, ও হয়তো আমাকে রেখে চলে যেত, ওকে। ওইখানে মাঝপথে ছেড়ে আমাকে চলে যেত। একদিন না ওর ওর বন্ধুর বেবির বার্থডে ইনভাইট করেছে, তো আমাকে বলতেছে আমরা যাব, তুমি রেডি থেকো। তো আমি বললাম দেখো আমি তো বাসে উঠতে পারি না, আমি তো রিক্সা ছাড়া বাসে উঠতে পারি না। তো বল উত্তরা তো আর রিক্সা যাবে না। তো আমি বললাম হ্যাঁ তাও তো ঠিক। তো বললো ঠিক আছে, তুমি বাসে, আমি তো আছি, কষ্ট করে হলো তুমি প্রিপারেশন নাও। ফ্রাইডে না যে কোনো একটা দিন ছিল, আমি অফিস থেকে ছুটি নিয়েছি আমার মনে আছে। তো আমি রেডি হলাম, বাসে উঠলাম, খুব সাহস নিয়ে বাসে উঠলাম যে আজকে আমি যাব। ইভেন ওই দিনটা হয়তো কোনো একটা বিশেষ দিন ছিল, হুম। হুম। প্রচুর মানুষজনের আনাগোনা ছিল বাহিরে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো আমি ফাইনালি বাসে উঠলাম। তো ওঠার পরে বাড্ডা থেকে আমি যখন সুভাষতর শপিং মলটা পার হয়েছি, ওখানে আমি বাসের মধ্যে কেঁদে দিলাম। আচ্ছা। ও আমার পিছনের সিটে বসা ছিল, আমি একটা মহিলার পাশে বসছিলাম, কেঁদে দিলাম। তো বাসের মধ্যে মানুষগুলো আমার দিকে তাকিয়েছে, আমি কেঁদে দিছি। কান্নার কারণ হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছিল, আমার খুবই বমি চলে আসছিল, আমি নিতে পারছিলাম না, অস্থির ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছিলাম। বাসে ওঠার অভ্যাস নেই আপনার? একদমই নেই। ও কি করলো, আমাকে বাস থেকে নামাইলো। ঠিক আছে চলো নামো, ওটা কিন্তু খুব রাগে, নামাও চলো, নামো নামো, তুমি পারবা না। নেমে গেলাম, ওকে বললাম একটু পানি এনে দিবা। তো ও একটা দোকান থেকে পানি আনলো, পানি এনে বললো এই যে নাও পানি খাও। তো আমি বললাম ঠিক আছে একটু পরে খাই।
যে আমার আইডিয়া ছিল যে আমি বাসুলে এভাবে খুব তাড়াতাড়ি আল্লাহ অসুস্থ হয়ে যাই, 2-5 মিনিট যদি একটু দাঁড়াই, বাতাস টাতাস লাগে, আমি ঠিক হয়ে যাব। হুম, তো আমি কিন্তু দাঁড়াচ্ছি, ও বলছে আচ্ছা দাঁড়াও, হাতে রাখো, পানিটা খাবো। ও আমাকে হঠাৎ করে একটা থাপ্পড় মারে। ওই থাপ্পড়টা আমার ফার্স্ট টাইম ছিল। আমি থাপ্পড়টা খেয়ে আমি খুবই মানে স্তব্ধ হয়ে গেলাম ওখানে। আরো যেহেতু শরীরের কন্ডিশন ভালো ছিল না, আমি ওখানে অলরেডি পড়ে গেলাম, আচ্ছা, মানে সেন্সলেস হয়ে পড়ে সেন্সলেস গেলেন। হয়ে গেলাম। তো ওকে। ও আমাকে নিয়ে তখন আমার মেজো বোনের নাম্বার ওর কাছে ছিল, ও ফোন দেয় মেজো বোনকে, ফোন দিয়ে আমার মেজো আপুকে ডেকে আমাকে ওর কাছে দিয়ে যায়। হুম, এবার শুধু থাপ্পড়টায় আমি শুধু কষ্ট পাইনি, ওর হাতের নখে, আমি আগেও বলেছি আমার স্কিন প্রবলেম, হুম, হুম। তো আমার হাতের নখে আমার গাল ছিঁড়ে যায়। আচ্ছা, মানে এতই সফট আপনার স্কিন। হ্যাঁ, আমার ইভেন কলমের পেন দিয়ে যদি খোঁচা দেয় ওখান থেকে রক্ত বের হয়ে মাই যাবে। গড। তো ও আমাকে ওখান থেকে গাল দিয়ে রক্ত বের হচ্ছে, ওটা সেটা দেখতে পাচ্ছিল। আচ্ছা। তো ও বুঝতে পারছে যে ওর হাতের কারণে এটা হয়েছে। তো আমার বোনের কাছে ও যাই হোক আমার মাথায় বিলিম দিয়ে তাকে বুঝাইয়া দিয়ে যায় আমাকে। হুম, আমি তো মোটামুটি সুস্থ। হুম। তো আমি ওর সাথে তখন বলি আর কথা বলবো না, আমি ওর সাথে। এটা রাগের মাথায় ছিল, আর কথা বলবো না। আচ্ছা, কিন্তু ও আমাকে কনভিন্স করে ফেলে, সরি বলে। আর যত অন্যায় করুক না কেন, ওর সরি একটাই বলে। আপনাকে কনভিন্স করাটা খুব সহজ ছিল ওর কাছে, খুবই সহজ মানে ছিল। আপনি খুব সহজেই গলে যেতেন একেবারে। একদম একবার সরি বললেই বুঝতাম আমার নিজের ভুলটা তো স্বীকার করেছি। এবং আপনার মতো মেয়েরা কিন্তু খুব সহজেই বিপদে পড়ে যায় যে কোনো সময়, কারণ কনভিন্স করে ফেলার মতো মানুষের কিন্তু অভাব আশেপাশে নেই। প্রচুর মানুষ ওত পেতে আছে আপনাদের মতো মেয়েদেরকে বিপদে ফেলার জন্য, সেটা ভালোবাসার ফাঁদ হোক আর যে কোনো ভাবেই হোক না কেন। আমি জানি না আপনি এই ধরনের কোনো ফাঁদে পড়েছেন কিনা, বা আপনার পরবর্তী প্রেমের জীবনটা কেমন কেটেছে আমি জানি না প্রিয় শ্রোতা, এটা আমার সাথে সাথে আপনারাও জানতে পারবেন। কারণ আমি এখন পর্যন্ত যা শুনলাম আমার বয়ফ্রেন্ডের অ্যাটিটিউড ওর প্রতি, সেগুলো শুনেই আমার এরকম একটা প্রশ্ন মনে যাচ্ছে। তারপরে কি করে? তারপর আমার আপুকে যে ফোন দিল, ফোন হুম, হুম। দিয়ে আপুর সাথে আপুকে এনে আমাকে দিয়ে দিল। আপু তো পাশাপাশি থাকতেন। পাশাপাশি থাকতো। আচ্ছা। তো দিয়ে দেওয়ার পরে তারপর আমি রাগ করেছিলাম, ফোন টোন দিই না, ও আমাকে জাস্ট ফোন দিয়ে সরি বলাতে আমি সবকিছু ভুলে যাই। হুম। এবং এটাও বললো যে তোমাকে থাপ্পড়টা মারার কারণে আমি নিজেকে সেভ করা। হয়তো অনেকেই ভাবছিল আমি তোমাকে জোর করে নিয়ে আসছি, যার ও জন্য তুমি আচ্ছা, কান্না এটা করছো। তার একটা মানে স্ট্র্যাটেজি ছিল নিজেকে সেভ করা। হয়েছিল আমার কাছ থেকে এটা, মানে পজিটিভ করা একটা ওয়ে ছিল। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। না। তো ওকে। ভাইয়া আমি ওর ফোনে না অনেক ওয়েটিং পেতাম, খুব এঙ্গেজ পেতাম। হুম, হুম, হুম। আমি অনেক সময় প্রশ্ন করতাম তোমার ফোনে এত ওয়েটিং কেন? ও বলতো দেখো আমি তো আসলে খুব বেশি টাকা পয়সার মালিক না, আমার ফ্যামিলি একটা ছোটখাটো বিজনেস ইনভলভ, তো তখন ওখানে টাইম দিতে হয়। মাঝে মাঝে আমাকে কনভিন্স করতো আবার ওয়েটিং এ। হ্যাঁ, দেখতাম হ্যাঁ ওর কোনো হয়তো বন্ধু ফোন করেছে। আচ্ছা, আর আপনি বলছিলেন যে ও পড়াশোনা করতো। পড়াশোনা করতো, পাশাপাশি বিজনেস এ ইনভলভ ছিলেন। ছিল, আসলেই ছিল। ছিল। আচ্ছা, সেটা দিয়ে আপনাকে বোঝাতো যে আমার বিজনেসে আমি কনভারসেশন আছে। হ্যাঁ, ওখানে আমি আচ্ছা, তো টাইম দিতে পারি না, ফোনই আমাকে কথা বলতে হয়। এবং আপনি এটা বিশ্বাসও হ্যাঁ, করতেন। একদম খুব সহজে বিশ্বাস করতাম। তো তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার ফোনে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন। কে বলছেন বলে আমি বলছি, কাকে ফোন করেছেন? হ্যাঁ ফোন করেছি তো তোমাকে, খুব আপন করে কথা বলছি, মনে হচ্ছে সে আমার খুব পরিচিত কেউ। তো আমি আচ্ছা। বলছি আমি তো আপনাকে চিনি না। তো বললে চিনে নাও, জগন্নাথ ভার্সিটিতে আছি, ঢাকায় থাকি। তা আমি বললাম যে ঢাকায় থাকেন, আমার চেনা দরকার নেই, আমি আপনাকে চিনি না। কিন্তু ওই লোকটা আমাকে কন্টিনিউয়াসলি খুব ফোন দিত, এত বেশি ফোন দিত আমার খুবই ডিস্টার্ব হতো। হুম, হুম। তো দেখা গেছে কি ওই লোকটা ফোন দিলে মাঝখানে ফোনটা মুন্নার আসতো। তো আমি বেশ কিছুদিন পরে এটা লক্ষ্য করলাম যে ওই ছেলেটা আমাকে ফোন দিলে তার মধ্যে কেন ওর ফোন চলে আসে, এর আগেও দেয় না এর পরেও দেয় না। আর ওইটা নিয়ে আমার সাথে খুব ঝগড়া করে। আমি ওকে বলে দিলাম যে দেখো আমার এই নামে এইখানে পড়াশোনা করে এই লোকটা আমাকে ফোন দিচ্ছে, আমি না করছি তারপরও। তো বলে তুমি ব্ল্যাকলিস্ট করে দাও। তো আমি ব্ল্যাকলিস্ট করার পরে ওই একটা লোক অন্য নাম্বার থেকে ফোন দেয়। হুম। তো আমি সেটা ওকে বলি, আর ও তখন ওইটা নিয়ে খুব ঝগড়া শুরু করে, তোমার পরিচিত কেউ হবে, তুমি হয়তো এই লোকটার সাথে রিলেশন করছো, এটা এখন রং নাম্বার বলছো আমার কাছে। তা আমি খুব মানে অবাক হতাম এই কথাগুলো শুনে, তুমি কি বলছো এগুলো, এই ছেলের সাথে আমার কেন রিলেশন হবে, আমি তুমি চাইলে নাম্বারটা নাও। তখন আরো বকতো, আমি কেন নাম্বার নিব, হ্যাঁ আমি নিজের ওয়েটা আমি কেন নষ্ট করব। হঠাৎ করে একদিন রাত 11টার সময় আমাকে ওই ছেলেটা ফোন দেয়। না, এই ছেলেটা কিছুদিন পর আমাকে বলে দেয় যে হুম। আমি আসলে ঠিক আছে, কিন্তু আমি মুন্নার ফ্রেন্ড। মানে আপনার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে মুন্না, ওর ফ্রেন্ড হচ্ছে, তার মানে কি আপনার বয়ফ্রেন্ডের সাজানো নাটক ছিল এটা? হ্যাঁ, কোন এটার কারণ কি যে আপনার সাথে কি ব্রেকআপ করে ফেলা? হ্যাঁ ও আমার লাইফ থেকে চলে যাবে। ওকে। একটু বলে দে ভাইয়া, আমি যে হুম, 5,000 টাকা স্যালারি জব করছি, হুম। ওর ওকে আমি এই 5,000 টাকা খুব কাভার করতাম। এমন মাস চলে গেছে আমি ওকে এই 5,000 টাকা 4,000 টাকায় দিয়ে দিয়েছি। আচ্ছা। আমি ওর সমস্যা কত শুনলে ওর ফোনে টাকা দিয়ে দিতাম।
আমার ভিতরে এমনটা কাজ করতো যে ও ভালো থাকুক, ওকে ভালো রাখি, ওর প্রবলেমে আছে, আমি যেহেতু জব করছি থাক না, সমস্যা কি। আমি আসলে এখানে না বলে পারছি না যে শুরুর দিকে বলছিলাম যে ম্যাক্সিমাম টাইমে ফোনে বা ফেসবুকে সোশ্যাল কমিউনিকেশনের যতগুলো ওয়ে রয়েছে সেগুলোর মাধ্যমে কোনো রিলেশনশিপে জড়ানো, এটা হয়তো খুব কপাল গুণে কারোর খুব ভালো হয়ে যায়, হয়তো ফাইনালি তারা লাইফ সেটেল করে ফেলেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই কিন্তু এটার একটা নেগেটিভিটি সবসময় সামনে চলে আসে। এটা আসতেই হবে, কারণ রিলেশনশিপ কখনো ভার্চুয়ালিটির উপর ডিপেন্ড করতে পারে না। রিলেশনশিপ ব্যাপারটাই হয়তো ভার্চুয়াল, যেটা দেখা যায় না, যেটা অনুভূতির ব্যাপার। কিন্তু একটা মানুষকে দেখে তাকে ফিল না করে কিভাবে ফোনে কথা শুনে তার উপর সমস্ত কিছু দিয়ে দেয়, ব্যাপারটা আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, কারণ এই ব্যাপারগুলো অহরহ আমাদের আশেপাশে ঘটছে। বৃষ্টির সাথেও যেটা ঘটলো, বৃষ্টিকে তার লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য সে একটা নাটক প্ল্যান করলো। নাটক বানালো, এবং তারপরে কি হবে সেটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু জানি না এর ব্যতিক্রম কি হয়েছে। কিন্তু খুব ক্রুশিয়াল একটা ব্যাপার হবে, আর যারা ভুক্তভোগী আছেন এই মুহূর্তে, যারা শুনছেন, তারা তো ফিল করতে পারবেন খুব ভালো করেই। আর শুধু এখানেই বৃষ্টির গল্প না, বৃষ্টির গল্পে আরো অনেক কিছু আছে, যতটুকু সময় আমরা পাচ্ছি আমাদের হাতে। সো তার মধ্যে কিন্তু আরো অনেক কিছু আপনি পেয়ে যাবেন। ওর বড় কিন্তু একটা ট্র্যাজেডি রয়েছে লাইফে। ছোট একটা বিরতি এখন আমরা নিচ্ছি। বৃষ্টি রয়েছে আমাদের সাথে এবং আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। 5 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কেউ কোথাও যাবেন না, 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আরজি সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। বৃষ্টি রয়েছে আমাদের সাথে, বৃষ্টির কাছে সরাসরি চলে যাচ্ছি, কারণ ওর লাইফে একটা হ্যাপিনেস আসলো, কাউকে ভালোবেসে ফেললো, কার মধ্যে দিয়ে একটা প্রেম আসলো জীবনে, এবং ফোনে পরিচয়, দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ভালো লেগেছে, এভরিথিং আপনারা জানেন, শুনেছেন অলরেডি। কিন্তু একটা ছলনা ওর সাথে করা হলো, ওর বয়ফ্রেন্ড মুন্না সে ওর সাথে করলো যে ওর আরেকটা ফ্রেন্ডকে দিয়ে ওকে ফোন করাতো, রাইট? হ্যাঁ, এবং আপনি যখন ওর সাথে কথা বলতেন ঠিক তখনই আপনার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড আসতো, এটা হচ্ছে ব্রেকআপ করে ফেলার জন্য আপনি। করে ফেলা আমার কাছ থেকে তো কোনো নেগেটিভ রিজন পাচ্ছে না যে চলে যাবে। তো যেটা এখন ওর আচ্ছা, কিছু মনে করবেন না, আমি একটু কথা বলি। সবসময় কি বাইরে দেখা হয়েছে আপনাদের? বাহিরেই দেখা হয়েছে। প্রশ্নটা ঠিক আছে ভাইয়া, আসলে রিলেশনটা 1টা বছর, তো যে বাহিরে হ্যাঁ, দেখা হওয়ার মধ্যে অনেক কিছু ছিল। প্রশ্নটা করার কারণ কিন্তু সবাই বুঝতে পেরেছেন যে রিলেশনশিপ ততদিন ঠিক থাকে যতদিন না তাদের মধ্যে সেই আত্মিক রিলেশনশিপটা, মানে মেন্টাল ভালোবাসাটা থাকে। যখন এটা ফিজিক্যালে চলে যায় তখন কিন্তু এটার গভীরতাটা আর থাকে না, একদমই এটার কোনো প্রয়োজনীয়তাই থাকে না, এটা দেখে আসছি। সো ভালোবাসা আসল মানে হারাতে শুরু করেছে এখন। শারীরিক কোনো চাহিদা পূরণ হয়ে গেলেই সেটা আর ভালোবাসা থাকছে না, সেটা তখন বিচ্ছেদে পরিণত হচ্ছে। কিন্তু ভাইয়া ফিজিক্যাল বলতে আমরা যেটা বুঝি ওইরকম ভাবে কিছুই হয়নি, কিছুটা ছিল। সো তারপরে ওর ফ্রেন্ড আমাকে বলে দেয় সবকিছু। কয় ও আসলে আপনার লাইফ থেকে চলে যাওয়ার জন্য কোনো রিজন পাচ্ছিল না, তো আমাকে ইস্যু করলো, তো আমি আসলে বলে দিলাম আপনাকে, কিন্তু ওকে আপনি বলবেন না যে আমি এটা বলে দিয়েছি, কারণ আমাদের বন্ধুত্বটা হয়তো থাকবে না, ও আমাকে অনেক ট্রাস্ট করে, আপনি চলে যান, আপনার ফিউচার বেটার হবে। তো মানে আমি, সম্পর্কটা ছিন্ন করে চলে যেতে বললো, তাই? হ্যাঁ, আমাকে বললো যে আপনি আপনি চলে যান, আচ্ছা, ব্রেকআপ আপনি করে চলে ফেলেন। যান। আপনি তো এখন বুঝতে পেরেছেন যে ও আপনাকে ও ভালোবাসে না আপনাকে। ভাইয়া কেন যেন মনে হলো ওর ফ্রেন্ড আসলে বানিয়ে বলছে নাকি আমি জানি না, আমার ওই সময় ও কথাগুলো কেন যেন বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা, একদমই না। আমি বারবারই বলতাম যে না, আপনি ফল্ট মুন্নার, আচ্ছা, আপনি আমাকে আর নেক্সট টাইম কারণ ফোন আপনি দিবেন ওকে না। ডিপলি ভালোবাসতেন, আসলেই ভালোবাসতেন হ্যাঁ, আপনি। সত্যিকার অর্থে অনেক বেশি ভালোবাসি। তখন কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি চলে আসি। আমার আচ্ছা, যে ফ্রেন্ডের কাছে থাকতাম ওখানে থাকা খাওয়ার টাকাটা লাগতো না, কিন্তু আমি কিন্তু মেয়েদের সাথে উঠে গেছি তখন। আমি থাকা খাওয়া কিন্তু নিজের জন্য কিছুই রাখি না। মুন্নাকেও হয়তো আমি দেই, তখন আমি বাসা থেকে মোটামুটি আনতাম। তখন আমি আগে দিতাম, কিন্তু ওর সাথে রিলেশনে জড়ানোর পর আমি আরো আনছি। ওকে। তো ওর সাথে ওকে কি জানালেন যে ওর ফ্রেন্ড আপনাকে সবকিছু বলে দিয়েছে? মানে না, আপনার ওকে মনের আমি, অবস্থাটা তখন কি হলো? আমার মনে অবস্থা তো চলে যাচ্ছে, আমি কি হারাচ্ছি, মানে কিছু একটা হারিয়ে ফেলতেছি মনে হয়, যেটা আমি বাঁচতে পারবো না ওটা আপনি তো ছাড়া। ওর উপর পুরোপুরি ডিপেন্ড করে ফেলেছিলেন মেন্টালি আর কি। একদম, মানে পুরোপুরি বলতে একদম। হুম, তো আমাকে একদিন রাতে 11টা বাজে ওর ফ্রেন্ড আমাকে একটা ফোন দেয়। ওর ফোনটা রিসিভ করার সাথে সাথে মুন্না আমাকে ফোন দেয়। আচ্ছা, মানে তা তখনও আপনি জানাননি? না, তখনও জানাইনি। তো আমি ওইদিন ফোনটা রিসিভ করি যে হয়তো কিছু বলবো ওকে মিন করে। ও পাশে বসে ওর ফ্রেন্ডকে দিয়ে ফোন করেছে, ও পাশে বসে ফোন দিয়েছে। আচ্ছা, তখন আমি তো অস্থির, ওর ওয়েটিং পাচ্ছে আবার, তো আমি রিসিভ করে ফেললাম। ওর ফোনটা হোল্ড করো, ওকে রিসিভ করে বললাম হ্যাঁ হ্যালো বলো।
এত রাতে তোমার ফোন ওয়েটিং কেন? ওরা কিন্তু দুজন একত্রে। তো আমি তখন বললাম, ও আচ্ছা জানো ওই সেই লোকটা আবার ফোন করেছে। সেই লোকটা এত রাতে তোমাকে কেন ফোন দিবে? তোমার এক্স বয়ফ্রেন্ড বুঝি? আচ্ছা, মানে আমার আপনি কি করে জানলেন যে ওরা দুজন একসাথে? ওই ফ্রেন্ড ওই আপনাকে সব? ফ্রেন্ড আমাকে সব বলে আচ্ছা, দিয়েছে। তো তখন আপনি কেন বলছেন না? হ্যাঁ, আমি এই যে এখন বললাম, ওকে। যে আচ্ছা তুমি কি জানো না আমাকে ঠিক কে ফোন করে? আমি কি, এটা তো তোমার ফ্রেন্ড সাইফুল আমাকে ফোন করে। তুমি আচ্ছা। জানো না? তুমিই করাচ্ছ কাজটা। কিন্তু ও বলল, ফালতু কথা বলো না, ল্যাঙ্গুয়েজ খুব খারাপ করলো, নিজের ব্লেমটা এখন আমার উপরে দিচ্ছ, তুমি একটা বাজে, এটা সেটা অনেক কথা বলো, অনেক কথা। ওই সময় ডিসিশন নিল আমি তোমার সাথে আর রিলেশন রাখবো না। আচ্ছা। বিশেষ করুন ভাইয়া, আমি ওকে এত বেশি ফোন দেওয়া শুরু করলাম। ঠিক আছে আমার ভুল, কিন্তু স্বীকার করছে না, এটা ওর ফ্রেন্ড, ও আমাকে কেউ চিনিই না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমার ফ্রেন্ড, আমার ভুল, সব ভুল আমার, আমাকে মাফ করে দাও। মানে উল্টে আপনি ক্ষমা চাচ্ছেন? আমি ক্ষমা আচ্ছা, চাচ্ছি। আমার মেনে নেওয়া সম্ভব না যে ও চলে যাচ্ছে আমাকে ছেড়ে। ওই দিন রাতে যখন বললো যে না তোমার সাথে ব্রেকআপে যাচ্ছি, তখন কি করলো? মানে ফোনটা কেটে দিল? ফোনটা কেটে দিয়ে আমার নামটা ব্ল্যাক লিস্ট করে দিই। ওকে, তারপরে আপনি প্রতিদিন ওকে ফোন আমি দিচ্ছেন, তাই তো? প্রতিদিন অন্যান্য অফিসের যত টিএনটি নাম্বার ছিল প্রত্যেকটা নাম্বার থেকে ওকে ফোন দিছি। আচ্ছা। ফোন দিলে আমার বয়সটা পেয়ে ফোনটা কেটে ব্ল্যাক লিস্ট। মাই প্রত্যেকটা গড। কলিগের নাম্বার থেকে ফোন দিতাম। এক সময় যখন এই কাছের মানুষগুলো ফোন সবার ব্ল্যাক লিস্ট ফেললো, হুম। তখন আমি ফ্লাক্সি লোড থেকে ফোন দেওয়া শুরু করলাম। কি ভয়াবহ না? মানে একটা মানুষ কি ফোনটা এগারলি দিয়ে ওয়েট আমি করছে, আহারে। আমি ফোন দিয়ে শুধু একটা কথাই বলতাম, তুমি জাস্ট একটু কথা বলো আমার সাথে, জাস্ট একটু, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ও বলতো কি, তুমি কে, তোমাকে আমি চিনি না। আমি একটা সময় যখন, আমি এমন সময় আছে রাত 11টা 11:30 ছেলেদের ফ্লাক্সি লোড খুঁজতাম, কোথাও ওকে একটা ফোন দিব, বলতো না সরি, তুমি আসলে আমার যোগ্য না। এরকম খুব কান্নাকাটি করার পর ও আমাকে একটা কন্ডিশন দেয়, 1 মাসের মধ্যে তুমি বুঝতে পারছো তোমার ভুল, তুমি এই 1 মাসের মধ্যে যদি তোমার ফোন ওয়েটিং পাই আমি এবং আননোন কোনো পার্সনের তোমাকে ফোন দেয়, আর 1 মাসের মধ্যে তুমি আমাকে কোনো ফোন দিবা আচ্ছা, না। মানে আপনার ফোন ওয়েটিং পাবে না, এটা একটা কন্ডিশন? হ্যাঁ, আচ্ছা, আর আননোন কারোর সাথে কথা বলা, ওয়েটিং পেলে ও আমার সাথে আর ব্যাক করবে না। ঠিক আছে। তো সে যখন আপনার সাথে ফোনে কথা ও বলবে, আমার সাথে কথা বলবে না। তাহলে সে কি করে বুঝতে পারবে আপনি হ্যাঁ, ও ওয়েটিং আর নট? নাকি, ও আমাকে বুঝাইছে ও কল লিস্ট বের করতে পারে। আচ্ছা, আমি তোমার কল লিস্ট বের করে চেক করব। আর আমি বললাম তোমাকে কেন কল দিব না? না, 1 মাসের মধ্যে তুমি আমাকে কোনো কল দিবা না। ওকে। এবং এই কন্ডিশনে আপনি রাজি আমি হলেন? রাজি হলাম। হুম। আমি একটু আশ্বাস পেলাম যে হয়তো আমার জীবনে আসবে। হুম। এই আশ্বাসটা পাওয়ার পর আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে ব্ল্যাক লিস্ট থেকে আমাকে উঠাও। তখন আমাকে ব্ল্যাক লিস্ট থেকে উঠায়। আমি মাকে, শুধু আমার মাকে একটু ফোন দিতাম, আবার সিমটা ব্যাটারিটা আমি একটা ফোনকে 3-4টা ভাগ করে রেখে দিতাম এক এক জায়গায়। যে ফোনটা যদি কানেক্টেড থাকে হয়তো ফোন দিয়ে হয়তো আমি বসবেন। আবার ফোন দিয়ে বসবো, আবার ওই সময় থেকে আমার 1 মাস শুরু হবে। হুম। কি কঠিন কন্ডিশন দিয়ে দিল। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আমার ভীষণ জ্বর, এত জ্বর যে আমি মানে নিঃশ্বাস ফেলতে পারছি না। তো তারপর উঠে আমি ওই ফোনটা আবার সিম টিম লাগাইলাম, লাগানোর সাথে দেখে ওর একটা ফোন। হুম। তো আমি তো খুবই খুশি যে আমি সিমটা লাগাইছিলাম ওর কিছু মেসেজ আমি দেখবো, হুম। আমার ভালো লাগবে। কিন্তু তখন আমি ও ফোন দিল, আমি হ্যালো বললাম, কথা বলতে পারছি না। তো বললো তুমি অসুস্থ, ওষুধ খাও। তো একটু সামথিং এভাবে টুকটাক কোনো কনভারসেশন হলো, খুব বেশি হয়নি। আচ্ছা তুমি আমাকে আর ফোন দিও না, মনে রেখো, ফোন দিলে কিন্তু এই যে এতদিন গেছে 15 দিন, আবার কিন্তু নতুন করে 1 মাস শুরু হবে। হুম। আমি 1 মাস পরে ওকে নিজে একটা ফোন দিই। আচ্ছা। তুমি বলো আমি কি এত বড় একটা এক্সামে কি সাকসেস হলাম? তো ফোনটা দেওয়ার সাথে সাথে ও বলে, আই এম সরি, দিস টাইম বিয়ে করে ফেলেছি। মাই গড। ও বিয়ে করে ফেলেছে, আপনাকে 1 মাস এইভাবে কষ্ট করালো, একটা আশা দিয়ে রাখলো, এখন নিউজ দিচ্ছে সে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, হাউ তখন ক্রুশিয়াল। আমি, মনে হচ্ছিল কি হচ্ছে আমার সাথে এগুলা। একটা মাস আমাকে এত কষ্ট করানো, আমি কি আসলেই ওর যোগ্য না? আমার ভুলটা কোথায়? কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি বিশ্বাস করি না তুমি বিয়ে করেছো, আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বলছো। তখন ও বিভিন্ন মেয়েকে দিয়ে আমাকে ফোন করায়, ফোন দিয়ে বলে আমি ওর কাজিন, তুমি আর ওকে ফোন দিও না। আচ্ছা। ফাইনালি একটা মেয়ে আমাকে ফোন দেয়, ফাইনালি ফোন দিয়ে বলে আমি ওর ওয়াইফ, ওকে। তুমি আমার হাজবেন্ডকে কেন ফোন দাও? আমি বললাম আমি বিশ্বাস করি না, মুন্না বিয়ে করতে পারে না। তো তখন বলে ঠিক আছে মুন্না আমার পাশেই আছে, তুমি কথা বলো। তখন ওটা কনফারেন্স ছিল ভাইয়া, আমি বুঝতে পারিনি। মুন্না বললো হ্যালো, আমি বুঝতে পারছিলাম না আমার কি হচ্ছিল ওই মুহূর্তে। মেয়েটা বলছে কথা বলো আর ও বলছে হ্যালো, কাছাকাছি দুজন, কিভাবে পসিবল? আমি বললাম ঠিক আছে তাহলে ভালো থাকো তোমরা। আমার ওই ফোনটা ভেঙে ফেলি, আমার মনে আছে আমি ওই ফোনটা ভেঙে ফেলি, যে আমার ফোন দরকার নেই। তো ভেঙে ফেললো আমার ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড যার কথা আগে বললাম যে আমার লাইফে খারাপ সময় পাশে এসে দাঁড়ায়,
ও আমাকে অনেক টাইম দেওয়া শুরু করে, আমাকে নিয়ে ঘুরে, তো আমাকে বুঝায়। তো আমি অফিসে আর যেতে পারি না, আমার জবটা চলে যায়। আচ্ছা। তখন কিন্তু আমি অন্যের বাসায় থাকছি, খাচ্ছি, মেয়েদের সাথে। আমার ওখানে কিন্তু মান্থলি টাকা দিতে এবং হচ্ছে। বাবা মাকেও কিছু টাকা পাঠাতেন হয়তোবা। হ্যাঁ, ওটা তো আর পারছি না। ওটা তো আমার উল্টো আরো নিচ্ছেন। বড় বোন আর ভাইয়াই দিচ্ছে। এর মাঝখানে আমার ছোট বোনটা, সেও এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে, ওকে। খুব ভালো রেজাল্ট করে। তো সবকিছু মিলে আমার ছোট বোন আমাকে ফোন দেয়, আপু তুমি কেঁদো না, তুমি কার জন্য কাঁদছো। আমার ছোট বোন তো আগেও জানতো, বললাম না, সাথে কথা হতো। হুম। আপু তুমি কেঁদো না, ওর জন্য কেঁদো না। তারপর আমি আমার বোনটাকে বুঝ, তুই এসব নিয়ে ভাবিস না, তুই তো পড়াশোনা কর। আমি 2টা বছর চলে যায়, কিন্তু ও যদি ভাই আমার সাথে ফাইনালি ওখানেই সব কমিউনিকেশন অফ করে দিত, ওটাই আমার জন্য ভালো ছিল। হুম। কিন্তু ও তা করেনি। ও আমাকে আবার মাঝে মাঝে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে নতুন আরেকটা অফার দেয়, তুমি আর আমি গুড ফ্রেন্ড হয়ে থাকি। তখন আমি বলতাম যে সরি, আমার আর পসিবল না। একটা বার যদি মন ভেঙে যায় আর ফ্রেন্ডশিপ থেকে হয়তো কোনো প্রেমের সম্পর্কে যাওয়া যায়, কিন্তু প্রেম থেকে ফ্রেন্ডশিপে ডাউনগ্রেড করা এটা কখনো সম্ভব নয়। এটা ছল চাতুরির একটা মেন্টালিটি নিয়েই সাধারণত মানুষ করে। এটা প্রচুর ঘটে আশেপাশে। যারা ঘটিয়েছেন বা যারা শিকার হয়েছেন বৃষ্টির মতো আজকে, তারা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন যে এর কষ্টটা কোথায়। একটা ছোট বিরতি এখন নিতে হবে আমাদের। আর গল্পটা এখানেই শেষ নয়, আমরা আবারও ফিরছি এবং ভয়াবহ আরো একটা ঘটনা ওর জীবনে আছে প্রিয় শ্রোতা। আপনার জন্য একটু পরেই আমরা নিয়ে আসছি। 4 মিনিটের ছোট একটা বিরতি নিচ্ছি। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে, আর যে সেতু আছে আপনার সাথে, এবং শুনছেন বৃষ্টির জীবনের গল্প। আমি বেশি কথা বাড়াচ্ছি না, বৃষ্টির কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, পরে আপনার ব্রেকআপ হলো এবং 2 বছর পরে ও আবার ফিরলো, তাই তো? 2 বছর পরে ফেললো বলতে, ও আমার ওই 2 বছরের কমিউনিকেশন একদমই অফ করেনি। গুড ফ্রেন্ড হিসেবে থাকবো থাকবো। হুম। ওর ওয়াইফকে নিয়েও আমার সাথে খুব গল্প করতো, আমি সহ্য করতে পারতাম না। তারপর ও কেন যেন ওর সাথে কথাও বলতাম। তো আমার চাকরিটাও চলে যায় এর মাঝখানে, বলে নেই। আমি চাকরি চলে যাওয়ার পরে আমি আমি আবার বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করি, কিন্তু আমি চাকরি হচ্ছে না। এমনও দিন চলে গেছে আমি আসলে খাইনি। হুম। আমার আম্মু ফোন দিছে, তুমি খাইছো? হ্যাঁ আম্মু, আমি খাইছি। আসলে আমি খাইনি। ওদিকে বাবার শরীর তো একই রকম। বাবার শরীর, ওই বাবার ট্রিটমেন্ট, আমার মেজো বোন, ভাইয়া, ইভেন আমি, আমার বড় বোনার কথা বলবো, আমার বড় আপুর হাজবেন্ড, আসলে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ফ্যামিলি ছায়া হয়ে আছে। তো আমার ছোট বোনটা কিন্তু এত কষ্ট কখনো অনুভব করছে না। ও এর মাঝখানে ভাইয়া আমি কিন্তু আমার ওই যখন ও 2 বছর আগে চলে যায়, হুম। তখন আমি আবার পড়াশোনাটা স্টার্ট করি। আচ্ছা। আমার আম্মু বলে, একটা বছর গ্যাপ গিয়েছে, তাতে কিছু হয়নি, তুমি আবার পড়াশোনা স্টার্ট করো। হুম। তো আমি তখন আবার ইন্টার ভর্তি হয়ে যাই। তখন আমার সামনে ফাইনাল এক্সাম। তো আমি ওই এক্সামটা যেভাবে হোক, আমার বড় বোন আমাকে সাপোর্ট করে। আমি ওই বড় বোনের টাকার সাপোর্টে আমি ফাইনাল এক্সামটা কভার করি। ওকে। আবার ঢাকায় আসি, এসে আবার জবের জন্য ট্রাই। আমার হঠাৎ করে একদিন ইন্টারভিউ দিতে যেয়ে আমার জব হলো, জয়েন করলাম। মালিবাগে অফিস ছিল, জয়েন করলাম, ভালোই আছি। 1 মাস জয়েন করছি। তো ওখানে আমি আর একটা প্রতারণার শিকার হই। আমাকে আসলে আমি বুঝতে পারি উনি চাচ্ছিলেন আস্তে আস্তে করে আমাকে কনভিন্স করে তারপর হয়তো কিছু। আমার বোনকে বললাম যে, আপু আমরা দুজনে একত্রে থাকি, আমার তো এখন জব নেই, তুমি তো খুব ভালো জব করো। তো একজনের সাথে আমি একটা বাসায় উঠলাম। তো ওর বাসায় ওর বোনের টাকায় কিছুদিন চলি, পরবর্তীতে আমি একটা জবের ব্যবস্থা করে নিব। তো ওখান থেকে আসার পরে আমার বোনের কাছে থাকতেছি। ছোট বোনটা, ও এসএসসি পাস করে ইন্টার ভর্তি হয়, ইয়ারফেলে পরীক্ষা শেষ হয়, ও ঢাকায় বেড়াতে আসে। বেড়াতে আসার পরে 3 বোন একই জায়গায় আছি। ছোট বোন চলে আসে, খুব বিন্দাস। আসার পরে আমার এই যে কষ্ট হয়েছে, এত কিছু কষ্ট করেছি, যখন 3 বোন একত্রে হলাম, মানে খুব হাসি হাসি খুশি, সব ভুলে গেছি যে আমার লাইফে এত কষ্ট আমি নিজে করেছি। আচ্ছা। ছোট বোনটার মুখের হাসি। তো ও যখন আসে তখন ভাইয়া মানে ঘুরতাম, প্রচন্ড ঘুরছি। আমার ছোট বোন, চলো আপু, তখন ওই জব টব খোঁজা আর মাথায় ছিল না, হুম। হুম। যে জব খুঁজতে হবে না, আপুর কাছে তো আছি। আপু তো আমার মাথার উপরে ছায়া হয়ে আছে, থাক না কিছুদিন, ছোট বোনটা নাকি একটু মজা করে। তো ঘুরতাম, ছোট বোনকে নিয়ে জাদুঘরে গেছি, অনেক জায়গা ঘুরেছি, এবং বলতো আপু চলো রেস্টুরেন্টে খাই। তো আমরা মজার ব্যাপার ছিল, আমি আর আমার ছোট বোন বড় আপুর পার্সে ব্যাগ থেকে টাকা চুরি করে রেখে দিতাম। আচ্ছা। ও বলতো আপু তুমি বলবে না, আমি বলতাম তুমি বলবে না, ও চলে গেল, আমরা রেস্টুরেন্টে যেয়ে খেতাম। আচ্ছা।
তারপরে হচ্ছে এরকম ও ঢাকায় এসে 15 দিন থাকে। খুবই মজার বিষয় থাকে। যেমন একদিন মুরগি রান্না করি। মুরগি রান্নার কোনো একটা মুরগির অংশ আমার বড় বোন পছন্দ করে খেতে। আমার বড় বোনকে রাতে 11টার সময় ফোন দেয়। গ্রামের বাড়িতে 11টার সময় অনেক রাত। ঘুমিয়ে পড়ছে অলরেডি আমার বড় বোন। ফোন দিয়ে বলতেছে, আপু তোমার জন্য এটা রাখছি। আমি এখন কুরিয়ার সার্ভিসে পাঠাই দিবো। এটা আমার ছোট বোন বলছে। আমার বড় বোন ফোনের মতো ওর এমন ধমক। আর মুরগির অংশটা এমন অংশ ছিল ভাইয়া যে মুরগির পিছন সাইডটা হ্যাঁ, এটা অনেকেই পছন্দ করেন এই অংশটা খেতে, আমি জানি। যেটা এবং সেটা বড় বোনরাই, আমি কেন জানি কি একটা কাকতালীয় ব্যাপার আছে, এটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু আমার হ্যাঁ। ছোট বোনটা এত রাতে ফোন দিয়ে ওকে বলছে ঢাকা থেকে ঘুম ভাঙায় যাবো, তোমার জন্য এটা রাখছি, হুম। তোমাকে পাঠাই দেবো। ব্যাপারটা এত মজার ছিল যে 3টা বোন হাসতে হাসতে ঢাকায় বসে যে বড় আপু শুনতে পাচ্ছে। আমরা ফিল করছি যে আপনারা আসলে খুবই মজা করেছেন বড় আপু তখন। হাসছে আর বলতেছে, তিনজন এক হয়ে এখন আমারে ওখানে বসে পচানো হচ্ছে, রাখ ফোন রাখ, আমি ঘুমাইতেছি, ফাজলিমি পাইছো, বাবুরে নিয়ে সকালে স্কুলে যেতে হবে, ওই বলে ফোন রেখে দিল। তো খুবই হাসতাম, খুবই ওই সময়টা ভালো। তো আমার বড় ভাইয়া তার সাথে জাদুঘরে যাই আমার ছোট বোনকে নিয়ে। আচ্ছা। রাস্তায় অনেক দুষ্টুমি। আমার বড় ভাইয়া দুলাভাই তো হাঁটে আর আমাকে পিছনে রাখে। আমার ছোট বোনটার হাত ধরে হাঁটে আর বলে, দেখো তুমি আর আমি এমন ভাবে হাঁটবো যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কেউ যেন বুঝতেই না পারে যে আমরা শালি দুলাভাই, ঠিক আছে? তো আমার ছোট বোনটা বলে, ভাই আপনি এত লুচি কেন? হ্যাঁ, সব সময় লুচি বলেই ডাকতো, ভাইয়া লুচি ভাইয়া লুচি ভাইয়া। তো আমার দুলাভাই বলতো, শালে আমি তোমার কি করি, তুমি আমার লুচি কেন বলো? জাদুঘরের মধ্যে বসে অনেক পিক তোলা, অনেক অনেক মজার স্মৃতি, অনেক পিক তোলা। এমনটা করতে করতে ও আসলে এখন বাড়িতে চলে যাবে। আচ্ছা। ও এর মাঝখানে কিন্তু ওই যে আমার এক্স বয়ফ্রেন্ড, ও আমাকে আবার অফার দিল যে বৃষ্টি আমার ভুল হয়েছে, আমি বিয়ে করিনি, আমি তোমার সাথে ব্যাক করতে চাই। আচ্ছা, বিয়ে সে আসলে, না আসলে সে আর করেনি, সে ওই যে ফোনে অনেক কথা বলতো, ব্যবসার কথা বলতো, সেগুলো আসলে ওর আলাদা রিলেশনশিপ ছিল, রিলেশন ছিল। কিন্তু এগুলো আপনি বুঝতে পারেননি কখনো। না, যাই হোক, তো হ্যাঁ, আমি তারপর? তাকে অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা। তো ও আসলে খুব ভালোভাবে মিশে গেল আমার ফ্যামিলির তখন সাথে। কি আর আগের মতো সেই ইমোশন ছিল ওর প্রতি, ভালোবাসা ছিল? প্রথম একটু ছিল না, তারপর আস্তে আস্তে করে ঠিক আগের জায়গাটাই হয়ে গেল। ওকে। মানে ও আমার ফ্যামিলির সাথে মিশে গেছে আগের থেকে। আমার ফ্যামিলির সাথে এখন খুব ডিপলি, তোমার ভাইয়ের নাম্বার দাও, তোমার এর নাম্বার দাও, ছোট বোন আসে, ওকে নিয়ে ঘোরাফেরা, ও খুব মজা করছে, থাকছে। ওকে, তারপর আমার ছোট বোন ফাইনালি চলে যাবে বাড়িতে। ছোট বোনটাকে মাঝে মাঝে ওই আমার বয়ফ্রেন্ডও জিজ্ঞেস করতো, মুন্না ভাই তুমি কি কারোর সাথে রিলেশন করো? তো মুন্নার একটা ওর ছোট ভাইয়ের জন্য আমার বোনটাকে ভালো লাগে, আচ্ছা আচ্ছা। যেটা আমাকে বলে যে আসলে আমি যদি বেঁচে থাকি কখনো আমার ছোট ভাইয়ের জন্য তোর বোনটাকে নিয়ে যাবো। আমার খুবই ভালো লাগছে, এত ভদ্র একটা মেয়ে, আর কি কিউট দেখছো। ও আমাকে বুঝাইতো, আমি ওই মুন্নার সাথে একটু ঝগড়া হলে কান্নাকাটি করতাম, ও বুঝাইতো, আপু তুমি কাঁদো, এই কারোর প্রতি বেশি দুর্বল দেখাইলে সে ছেলেরা এমনই করে, তুমি নিজে নিজে স্ট্রং হতে পারো না। আমাকেও বুঝাইতো, তখন ওর দিক তাকাই থাকতাম, কত মেচুরিটি কথা বলতেছে। আমি তারপর ও বলতেছে, আপু আমাকে বাড়িতে দিয়ে আসো, আমার কলেজ খুলে যাবে, আমি বাড়ি চলে যাবো। তো আমরা অনেক সময় ও সুন্দর দেখে আমি প্রশ্ন করতাম, তুই কি কারোর সাথে রিলেশন টিলেশন করিস নাকি? এবার বলতেন, তোমাদের মতো না। আমি জিজ্ঞেস করলে বলতো, তোমার মতো না, আচ্ছা। প্রেম টেম আমাকে দিয়ে হবে না, আমি এসব অন্য মেয়েদের মতো না। মানুষের জন্য গলা দড়ি দেয়া, মানুষের জন্য সুইসাইড করা, কারোর জন্য কাদা, তোমার মতো রাত জেগে এরকম ভেঙাইতো যে ফ্যাস ফ্যাস করে কাদা, এগুলো আমাকে দিয়ে হবে না। তো ও বললো, আপু চলো আমাকে বাড়িতে দিয়ে আসো। তো আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে বাড়িতে দিয়ে আসলাম। আচ্ছা। আমি বাড়িতেও ঢুকি নাই, আমার আম্মু সামনে বের হয়েছে, আমি আম্মু রিসিভ করতে আসে, আম্মুর হাতে ওকে দিয়ে আমি ঢাকা ব্যাক করি। আচ্ছা, মানে একটু থাকেন না বাড়িতে? না, আমি ঢুকিই নাই বাড়িতে, কারণ আমার আব্বু অসুস্থ, ঢুকলে আব্বু বলবে তুমি থেকে যাও, আর আমাকে তো ঢাকায় আসতে হবে, জবের জন্য ট্রাই করতে হবে। এর মাঝখানে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, খুবই কষ্ট করে ঋণ টিন করে ভর্তি হয়েছি। তো আমার বই কেনা হয় নাই, আমার মেজো বোনের স্যালারি দিয়ে সব তো হচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু আমার যে বয়ফ্রেন্ড ওকে বুঝতে দিচ্ছি না। আচ্ছা। ওকে কিন্তু আগের মতো আমি টাকা দিচ্ছি, কোত্থেকে দিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এখন ভাই আবারও টাকা আপনার। দিচ্ছেন? হ্যাঁ। ভেরি গুড, খুবই মহিয়সী আপনি। তো আমি একদিন ভোরবেলা ঘুমিয়ে আছি, সকালবেলা খুব ভোরে আমার বোনটাকে বাড়ি দিয়ে আর 12 দিন পরে তো খুব ভোরে একটা ফোন আসছে। তো ফোনটা ছিল আমার দাদার, আমার বড় ভাইয়ের। আচ্ছা। কিন্তু আমার বড় ভাই বেসিক্যালি খুব কমই ফোন করে। তো অত ভোরে ফোনটা দেখে না আমার একটু অবাকই লাগছে। 7:30 বাজে নাই। তো ঘুমের মধ্যে আমার আমার ভাইয়ের ফোনটা দেখে আমি আর কি একদম উঠে বসে আমি একদম এমন ভাবে গলা টলা করে যাতে ভাই বুঝতে না পারে আমি ঘুমাচ্ছি। আচ্ছা। তো আমি ফোনটা ধরলাম, দেখে আমার দাদা কাঁদছে। আচ্ছা। তো আমি বললাম, কি হয়েছে? তো বলতেছে যে বৃষ্টি, আমাদের বাবা নেই। তো বললো, হ্যাঁ আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে।
তুমি তোমার আপুকে বলো রেডি হতে, তোমরা আমার বাসার দিকে চলে আসো, আমরা এখনই রওনা দেবো। হুম হুম। তার এই ফোনটা রাখার পর আমি আমার আপু উঠছে অফিসে যাবো ওয়াশরুমে, আমি আর আপুকে একটা চিৎকার দিয়ে ডাক দিলাম, আপু বাবা তো নেই, বাবা চলে গেছে আমাদেরকে ছেড়ে। আপু আসলো, আপু চিৎকার, আমি দুজনে খুব জোরাজোরি করে কান্না করছি। ইভেন আমার টিচার আমাকে ফোন দেওয়া শুরু করলো, যারা কখনো আমাকে ফোন দেয় না, ফোন দেওয়া শুরু করলো, বৃষ্টি কোথায়। আমি বললাম স্যার কি হয়েছে, তো বললো কিছু হয়নি, তোমার আব্বু একটু অসুস্থ, তোমরা কোথায় আছো, ওখান থেকে আব্বু একটু রওনা দেবো। অসুস্থ? হুম, আচ্ছা। তোমার আব্বু একটু অসুস্থ, কিছু হয়নি, তোমরা আসো, তোমাদেরকে দেখতে চাচ্ছে। হুম হুম। সবই তো বুঝি যে অসুস্থ হলেই যে দেখতে চাইবে এমন তো না, হয়তো হুম কিছু হুম। একটা হয়েছে। তো আমি খুব টিচারকে ধরলাম, আমার বাবার সাথে আমি কথা বলবো। বললো হ্যাঁ আমি কথা বলাই দিচ্ছি, আমি একটু দূরে আছি, কথা বলাই দিচ্ছি। তো আমি তখন আমি আর আমার বোন মনে আছে যে এক ফোঁটা পানিও মুখে দেয়নি, কোন রকম মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আর আমার বোন বা পাগলের মতো আমার ভাইয়ের বাসার ওখানে চলে আসলাম। আমার ভাইয়া, আমার ভাবি রওনা দিলাম এখান থেকে। হুম। ইভেন আমার বয়ফ্রেন্ডকে আমি মেসেজ দিলাম যে দেখো আমার বাবা মনে হয় মারা গেছে, আমি বাড়িতে চলে যাচ্ছি। আচ্ছা। আমার বয়ফ্রেন্ড আমার মেসেজটা অত ভোরে দেখে ও আমার দুলাভাইয়ের কাছে একটা ফোন দেয়। হুম। ফোন দিয়ে বলে কি হয়েছে। তো আমার দুলাভাই ওকে বলে যে এটা হয়েছে, কিন্তু এই বৃষ্টিকে বলো না, ওদেরকে বলো যে ওরা রওনা দিতে। তো আমাকে ও বুঝায় বা আঙ্কেলের কিছু হয় নাই, তুমি চলে যাও, আঙ্কেল সুস্থ আছে, তুমি যাও যে দেখো আঙ্কেল সুস্থ আছে। তো আমরা চলে যাই। আমি যখন বরিশাল রূপা তুলে গেছি, তো ওর মাঝখানে আমার যে ছোট বোনটা আসে না, তো তখন ও আর আমি চুল কালার করি। তো ও আমাকে 2টা চুলের কালার কিনে দেই, আমি ওকে ফোন দিয়ে বলে আপু 2টা কালার কিনে দিও আমাকে। তো আমি ওকে 2টা কালার কিনে পাঠাই দেই। ও তার মাঝখানে ওই যে টিচারকে ধরছিলাম, আমার বাবার সাথে একটু কথা বলাই দেন। হুম। তো আমার টিচার, হ্যাঁ আমার বাবার সাথে ফাইনালি কথা কথা বলাই বলে দেন। দিছে? হ্যাঁ, তখন আমার বাবা হ্যালো বললো। তখন বলতেছি আচ্ছা আমার আম্মু কোথায়, আমার আম্মু আর আমার ছোট বোন কোথায়। তো স্যার আমার ছোট বোন আর আম্মুকে দেন ফোনটা। বলতেছে ছোট বোন তোমার ছোট বোন আর তোমার আম্মু সুস্থ আছে, আচ্ছা। আমি আসতেছি, আমরা সবাই, কিন্তু আমি কথা বলবো এখন। বলে না আমি আর এত সহ্য করতে পারছি না, আমি রাখি। আচ্ছা। তো যখন রূপাতলি কোর্স করলাম, তখন আমার বড় বোন আমাকে একটা ফোন দেয়। আচ্ছা। বড় বোন ফোন দিয়ে বলে বৃষ্টি কার জন্য তুই কালার কিনে দিছিস, সে তো আর এই পৃথিবীতে নেই। মানে আপনার ছোট বোন? হ্যাঁ। তখন আমি ওখানে বসে চিৎকার, তুমি কি বলছো। বলে হ্যাঁ, সে তো আর এই পৃথিবীতে নেই, আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেছে। মাই গড। তখন ওখানে হাউমাউ করে কাঁদছিলাম, বলতেছিলাম কেন চলে গেছে, কি হয়েছে ওর, মার কাছে ফোনটা দাও। বলতেছে আমি থানায় আছি, বৃষ্টিও সুইসাইড করছে, তোরা বাড়ি আয়, এলে সবকিছু দেখতে পারবি। তখন আমি ওখানে প্রচন্ড কান্নাকাটি করি। ইভেন আমার ভাইয়া ওর আগেই শুনতে পায়, কিন্তু ভাইয়া ধরা দেয় না। তো খুবই কান্নাকাটি করি আমরা 2টা বোন, আমার ভাইয়া রূপাতলে বসে এত কান্না করছিলাম যে ওখানে আশেপাশে মানুষগুলো শুধু তাকাই দেখতেছিল। তো বাড়িতে আসি, এসে আমার বাড়িতে এসে দেখি অনেক মানুষ, অনেক মানুষ। আমি আমার মাকে খুঁজছিলাম, ওর ছোট বোনকে খুঁজছিলাম, ওর বড় আপু তো থানায়। আমার মাকে বলতেছিলাম যে মা কিভাবে মারা গেল, তুমি কোথায় ছিলা, তুমি কেন কেন দেখো নাই, ও কিভাবে মারা গেল। আমার মা বলতেছিল আমার কাছে ছিল না, আমি জানি না কিভাবে মারা গেছে, আমার মনে হয় আমি ওকে মেরে ফেলেছি। আমি বললাম কেন মারা গেল, বলে একটা ছেলের জন্য। রিলেশনশিপে ছিল? হ্যাঁ, একটা ছেলের জন্য মারা গেছে। তখন আমি বললাম কোন ছেলের জন্য মারা গেছে, কি ডকুমেন্টস বলো। ও চিঠি লিখে গেছে নিজের হাতে। চিঠিটা বোধহয় আপনার আমার সাথেই আছে। ভাইয়া ইচ্ছে, হ্যাঁ আমার ভাইয়া ইচ্ছে ছিল রূপাতলি থেকে যে আমার ছোট বোনটাকে যে আমি জড়াই ধরবো। তো আমি যাই, ওর বডিটা পাইনি, ওর বডিটা তখন হসপিটালে নেওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। লাস্ট দেখাটা হয়নি আপনার? যে বোনটাকে কখনো কোনো কষ্ট দেয়নি, বাবার টাকা ইনকাম নেই এটা বুঝতে দেয়নি আমরা বোনেরা, তাকে আজ পোস্টমর্টম করার জন্য নেওয়া হয়েছে। তো আমি তখন নিজের হাতে চিঠিটা পড়ি। সেই চিঠি যেটা ওর বোন, ছোট বোন এত ভালোবাসতো যে বোনটাকে, আপনারা পুরোটা গল্পেই শুনে বুঝতে পেরেছেন সে আত্মহত্যার আগে এই চিঠিটা লিখে গেছে। আমার এই মৃত্যুর জন্য দায়ী মুরাদ খলিফা। ও আমারে প্রেমের ফাঁদে ফেলে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। ও জোর করে আমার ইজ্জত নষ্ট করেছে। কোরআন শরীফ নিয়ে কথা দিয়ে আমার সবকিছু কেড়ে নিয়ে এখন সবকিছু অস্বীকার করছে। এখনো আমারে চিনতেও পারে না। শপথ করে বলেছিল আমাকে ছেড়ে কখনো যাবে না, কিন্তু এখনো সবকিছু অস্বীকার করে। আমি অনেক কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলাম, আমাকে সবাই ক্ষমা করে দিও।
আমার ভালোবাসার মধ্যে কোনো দিক ছিল না। ও ইচ্ছে করেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি চাই তোমরা এর বিচার করো। আমার সাথে যে অন্যটা হয়েছে আমি তার বিচার চাই, তাহলে আমার আত্মা শান্তি পাবে। জীবনে প্রথম প্রেমে পড়েছি, আর ওর পটে পড়ে আমি সবকিছু হারিয়ে ফেললাম। তোমরা ওর কঠিন বিচার করো। ও আমারও অনেক মেরেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে। মরার আগে কেউ মিথ্যে বলে না। আমার লেখার মধ্যে একটা ফোঁটাও মিথ্যে নেই। আমি আর সহ্য করতে পারছি না, তাই সবার কাছ থেকে দূরে সরে গেলাম। ওর বন্ধুরাও সব জানে। আমার কোনো দোষ নেই। ১.৫ বছর ধরে নাকি আমার সাথে শুধু মজা করেছে, টাইম পাস করেছে। বুঝতে পারিনি ও আল্লাহর কোরআনকেও অস্বীকার করবে। তোমরা পারলে এর সঠিক বিচার করো। আর মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। সবাইকে বলছি, যদি কখনো কোনো বেয়াদবি করে থাকি আমাকে মাফ করে দিবেন। ও জোর করে ইজ্জত নষ্ট করেছে। তারপর ভেবে দেখলাম ও ছাড়া তো আমার কোনো পথ নেই, তাই শপথ করাই নিয়েছিলাম, কিন্তু সেটাও অস্বীকার করলো। তো এই চিঠিটা ছিল ওর হয়তো মৃত্যুর কিছু মিনিট আগে। ওকে। ও যেদিন মারা যায় ওদিন ঠিক সন্ধ্যাবেলা আমাদের টিচারকে ফোন দিয়ে, ও প্রাইভেট পড়বে পরের দিন, এটা ঠিক করে নামাজ পড়ে, ভাত খায়। ও মৃত্যুর 3 দিন আগে আলাদা ঘুমায়, ও আমার সাথে ঘুমাইতো। 3 দিন আগে থেকেও আলাদা রুমে ঘুমাচ্ছে। ও ঢাকা থেকে যখন চলে যায় 12 দিন পরে তো মারা যায়, তো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমার মা তো খুব খুশি। মেয়েটা খুব ভালোভাবে এত বেশি নামাজের দিকে উইক হয়ে পড়লো। তো ও ওই দিন রাতেও কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, ডিনার করে, তারপরে ও শোয়। আমার মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, নামাজ পড়তে পারছিল না। আমার আম্মু এখন সেটা বলছে, আমি নামাজ পড়তে পারছিলাম না, আমার নামাজ কেন বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো তখন না আসলে কিভাবে মা নামাজ পড়বে, মার সন্তান যে পাশের রুমে মৃত। আসলে আমার বোনটা রাত 12টায় সুইসাইড করে। আমার মা তো তাহাজ্জুদ নামাজ পড়তে হচ্ছে ফজরের খানিকক্ষণ আগে। তো আমার মা ওই এলোমেলো নামাজ ওই অবস্থা পড়ে শুয়ে পড়ে। হুম। শুয়ে পড়ার পরে সকালবেলা ফজর নামাজ পড়তে উঠে তখন আমার মা আর কি নক করে, ওই পাশের রুম থেকে নক করছে। আমার মা যেয়ে দেখছে না, যে কিরে তুই ফজরের নামাজ পড়বি না? কে আচ্ছা। নামাজ পড়বে, ও তো মৃত ঝুলে আছে। তো আমার মা নামাজ আদায় করে বাহিরে যায়, বাহির থেকে আসে 7:30টার সময় আমার মা ওর রুমে যায়। রুমে যাওয়ার পরে ওর খাটের পাশেই ছিল আমাদের গ্যাসের চুলা। তো মা ওখানে যে কোনো একটা নাস্তা তৈরি করেছিল আগের দিন রাতে, তো ওইটা গরম করতেছিল। পায়েস রান্না করেছিল, তো মা ওই পায়েসের বাটিটা হাতে গরম করছে, আর পাশেই কিন্তু তার মেয়েটা মরে ঝুলে আছে, কিন্তু মা তাকাচ্ছে না খাটের দিকে। মা আচ্ছা। গরম করছে, সাইড থেকে বলছে, কিরে তুই আজকে উঠিস না কেন, তুই নামাজও পড়লি না, আমি বুঝি না কিছু, 4:30 বাজে, ওঠ। তো আমার মা ওই ওঠ ওঠ বলতে এভাবে ওই পায়েসের বাটিটা নিয়ে পিছনে তাকে দেখে খাটটা খালি। আচ্ছা। খাটটা খালি, পাশে তাকাই দেখে আমাদের ওই খাট আর হচ্ছে ঘরে বেড়া, তার হুম। ডিস্টেন্স খুব কম, হুম। মানে হাঁটা চলার মতো স্পেস। ওই স্পেসে দাঁড়িয়ে আছে। আচ্ছা। আমার মা এখন বলতেছে আমি অনুভব করতেছে দাঁড়িয়ে আছে। হুম। তো দাঁড়িয়ে আছে, আমি ভাবছি হয়তো উঠে গেছে, ব্রাশ করতেছে, আচ্ছা। কিন্তু দেখি না, ওর পায়ের নিচে ফাঁকা। আচ্ছা। ও এত লম্বা হয়ে গেল কিভাবে, উপরে দেখে ও ঝুলতেছে। মাই তো গড। ও যে থ্রি পিসটা পরেছিল ওই ওড়নাটা দিয়ে, তো আমার মা ওই ওড়নাটা একটু আশে বাজে ছিল, যদি ওই আশে না বেজে ওই ওড়নার গিঁটটা যদি খুলে যেত তাহলে হয়তো আমার বোনটা বেঁচে যেত, কিন্তু না, ওখানে ওই আশেপাশে ওখানে এসেই গিটটা খুব ভালোভাবে ঘষে গেছে, যার জন্য আমার বোনটা আসলে 7 ঘন্টা আগেই মারা গেছে। তো আমার মা ওই কিছু না করে ওই পায়েসে বাটি ফেলে একটা চিৎকার দিয়ে উঠে ওই গিটটা খুলে দিয়েছে। আর আমার বোন ওখানে, নিচে তো কেউ ছিল না যে ধরবে, ওখানেই পড়ে যায়। খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আর পরে যে চিঠিতে যে নামটা মেনশন করা ছিল তার এগেইনস্টে আপনারা কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? কারণ সবকিছু খুব ক্লিয়ার করেই দেওয়া ছিল যে তার। হ্যাঁ, নাম আমার, ও মারা যায় বৃহস্পতিবার, শুক্রবার দিন আসরের পরে ওর দাফন হয়। হুম। এর বিরুদ্ধে কেস করা হয়। ছেলের মাও জানতো, পরে জানতে পারি আমরা। ছেলের মাকে 2 নম্বর আসামি দেওয়া হয়, ছেলেকে 1 নম্বর আসামি দেওয়া হয়। ছেলে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে যায় যে ও মারা গেছে, কারণ আমার বাসার আম্মুর ফোনে কিছু মেসেজও পাওয়া যায়। হুম। ও মারার আগে ওই ছেলেটাকে মেসেজ করেছিল যে তুমি আমার লাইফে ব্যাক করো। ছেলেটা বলছিল না, বলে তাহলে আমি সুইসাইড করব। বলে হ্যাঁ করো আজকে রাত। ও বলছে আজকে রাতেই করবো। ওই মেসেজ গুলো আমরা পাই, আচ্ছা। সব ডকুমেন্টস নিয়ে আমরা কেস করি। আর আমার মামু বাড়ি অনেক পাওয়ারফুল, আমার মামারা, হুম। তো অনেক ধনী লোক, তারা অনেক পাওয়ারফুল, তো তারাও এটার অ্যাকশন নেয়। কেস করেছে, রেজাল্ট তেমন করে পজিটিভ নেই। এরকম কিছু শক্ত দলিল যেটা এগেইনস্টে আছে
সেটারও কোনো মানে সুষ্ঠু বিচার হচ্ছে না, আমি জানি না কেন। তবে আমরা আশা করছি এটা একটা সুষ্ঠু বিচার হবে, কারণ আইনে সেরকম নিশ্চয়ই কোনো বিধান রয়েছে যে এরকম কেসের এগেনস্টে কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত আইনের পক্ষ থেকে। আমরা রিকোয়েস্ট করছি এটার একটা সঠিক সমাধান হোক। ওকে বৃষ্টি, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি এবং তারপরে আমরা ফিরে আসব আপনার এখনকার অবস্থা নিয়ে। আপনার প্রিয় বোনটি, এত আদরের বোনটি মারা গেল এবং আপনার সার্বিক পরিস্থিতি মানে হতাশার মধ্যে দিয়ে আপনি কাটাচ্ছেন, এই সবকিছুই নিয়ে আমরা ফিরে আসছি। সো প্রিয় শ্রোতা, আপনারা কোথাও যাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ফিরে আসছি ছোট এই বিজ্ঞাপন বিরতির পরে। সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 আর যে সেতু আছে এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। এই মুহূর্তে আমি কথা বেশি বাড়াচ্ছি না, সরাসরি আমাদের অতিথির কাছে যাব, যেখানে আমরা ওর বর্তমান সময়ের যে অবস্থা সেটা নিয়ে শুনবো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি অতিথির কাছে। আপনার এখন প্রেজেন্ট কন্ডিশনটা কি? আপনি এখন কি অবস্থায়? সবকিছু মিলে ফ্যামিলি তারপর সবকিছু মিলে ভাইয়া আমার ওই বোনটা মারা যাওয়াতে আমার বয়ফ্রেন্ডও বাড়িতে যায়, যে ওকে নিজের হাতে মাটি দেয়, আমার বাবা আমাকে অনেক সান্ত্বনা দেয়, তারপর চলে আসে। ও নিজে বলে যে আমার বোনটা নাম নিয়েছে, ওর সাথে যে ছেলেটা এমন করেছে ও আসলে মানুষ না, ও কখনো ভালো থাকতে পারবে না, ওইগুলো আমাকে বুঝাচ্ছে। তো ফাইনালি ও ঢাকায় এসে আমার সাথে মিট করে, তো আমিও ঢাকা চলে আসি। তো ওর ফোনে আমি কিছু আবার ভয়েস পাই, একটা মেয়ের ভয়েস পাই। ভয়েস গুলো এরকম, তুমি বাসায় আসো না কেন, তুমি বাসায় আসো। ও বলে যে না বাসায় যাবো না, ওই দিন গিয়েছিলাম ভাইয়া দেখে ফেলছে, আজকে যদি দেখে ভাইয়া একটা মায়েরও কিন্তু নিচে পড়বে না। আচ্ছা, এই ভয়েস গুলো কিভাবে পান আপনি? আমি ও আমার সাথে দেখা করে, তো ওর কখনো ভাই আমি ফোনটা ঘাটি না। ওই দিন কেন যেন ফোনটা নিছি যে আচ্ছা আমার ভালো লাগছে, আমি একটু গান শুনি। তো আমি কেন যেন ভয়েস ওইটা ক্লিক করে ফেলি, ভয়েসের যে একটা সফটওয়্যার থাকে যেটা অটোমেটিকলি রেকর্ড হয়ে যায়, তো ওই রেকর্ডিংটা আমি ক্লিক করে ফেলি, দেখি ওই মেয়ের অজস্র ভয়েস। আচ্ছা, এমন যে আমি গোসল করতে যাচ্ছি, তুমি বাসায় আসো একসাথে খাবো। ও বলে হ্যাঁ আমি আসছি, তুমি ওয়েট করো। এবং একটা সময় আমি দেখলাম মেয়েটার বয়সটা এমন যে দেখো বেবিটা তো রাখতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে, বেবিটা কেন নষ্ট করলাম। আচ্ছা, তো আমি এই ভয়েসগুলো পাওয়ার পর আমি চোখ থেকে পানি পড়ছিল, ওর দিক তাকাইছিলাম। ও ও জানি না যে আমি ভয়েসগুলো শুনছি। আমি নাম্বারটা রেখে দিই মেয়েটার। তো ও বলছিল তুমি কাঁদছো কেন? তো আমি বলছি না, আচ্ছা তুমি কি আমাকে হ্যাপি না? আমি ওকে একটা প্রশ্ন করছিলাম। বলে কেন? আমি তো তোমাকে নিয়ে অনেক হ্যাপি। তোমার কি কোনো মেয়ের সাথে রিলেশন আছে? বলে না, রিলেশন নেই। তবে ওর ফেসবুক মেসেঞ্জার ইমুতে অনেক মেয়েদের ছবি দেখতাম। আমরা নরমালি কি বলি কিউট হয়েছে বা নাইস, কিন্তু ও কিস করতো। তা আমি এটা বলি তুমি কিস করো কেন? তো ও বলে এটা মজা করে করছে, ফান করে করছে, আমি মেনে নিতাম। আমি ওই মেয়েটাকে একটা ফোন দেই। আমি ফোন দেওয়ার আগে ভাইয়া ওকে বারবার জিজ্ঞেস করি আচ্ছা তুমি কি শিওর ওই মেয়ের সাথে তোমার কোনো রিলেশন নেই? তুমি ওর বাসায় যাও। কয় তুমি আমার সাথে রাগ করে কথা বলো না দুদিন তোমাকে জেলাস করার জন্য। তো আমি বলি তুমি শিওর? বলে আমার ওই মেয়ের সাথে কোনো রিলেশন থাকলে সেটা আমার মায়ের সাথে রিলেশন। তো এরপরে তো আর কিছু বলার নেই। তারপরও আমার কেন যেন ওই কথাটা বারবার মাথায় আসছিল। ওই মেয়েটা বলছে বেবিটা ফাইনালি নষ্টই করলাম। আমি তারপর ওই মেয়েটাকে ফোন দেই। আমি মেয়েটাকে ফার্স্টলি বলি না যে আমি এই মানুষটা, তুমি এই মানুষটাকে চিনো কিনা। আমি চেয়েছিলাম মেয়েটার মুখ থেকে বের করতে, জাস্ট একটা ফ্রেন্ডলি সম্পর্ক করে ফেলছে 2 দিনে, রং নাম্বার এডিং করে ফ্রেন্ডলি সম্পর্ক, কিন্তু মেয়েটা কোনোভাবেই বলছে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি বলতেছিলাম আচ্ছা তুমি কি কাউকে বলো না কখনো যে তোমার তুমি বাসায় আসো, ফাইনালি বেবিটা রাখতে পারলাম না? তো বলে এসব কথা তুমি কি করে জানছো, তুমি কে? আমার স্মৃতিশক্তি কম, তুমি নামটা বলো। আমি বলি তুমি যে মানুষটাকে এসব কথা বলো তুমি তার নাম জানো না, আমি কেন বলবো, তুমি চিন্তা করে দেখো কাকে বলছো। আমি এটা বলে ফোনটা কেটে দেই। মেয়েটা তাৎক্ষণিক ওকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তোমার সাথে আমার রিলেশন এই বয়েস গুলা কে শুনে। তখনও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি ওকে ফোন দিয়েছিলা? আমি তো জানতাম তুমি নাম্বারটা রাখবা। আমাকে হ্যাঁ ফোন দিয়েছিলাম, ফোন দিব না? ও ব্যাপারটা খুব ইজি ভাবে আচ্ছা ঠিক ফোন দিছো, মানে কোনো রাগ টাগ না, নর্মালি রেখে দিয়েছে। মেয়েটা আমাকে পরে ফোন দেয়, ফোন দিয়ে বলছে তুমি জানতে চাও ওই মানুষটা কে? তারপর ওর নাম বলে, আমি মুন্নার গার্লফ্রেন্ড। কতদিন যাব? আজকে 2 বছর। দেশের বাড়ি সব। মেয়েটা সবকিছু বললো, ইভেন অজস্র কান্না করে বলতে শুরু করলো যে আমি এটা মিথ্যে বলছি না তাহলে আমাকে মাটিতে নিবে না, আমি এটা মিথ্যে বলছি না, আমি একটা বেবি নষ্ট করেছি। ও ও ও আমার পুরো ফ্যামিলিতে অ্যাক্টিভ, আমার বাবা মার সাথে ওঠা বসা প্রতিনিয়ত আসছে, বাসায় খাচ্ছে, আমার সাথে ঘুমোচ্ছে, আমাদের স্বামী স্ত্রীর রিলেশন। ভাই আমি কথাগুলো শুধু শুনতেছিলাম,
শুনে শুনে বারবার বলতেছিলাম আমি বিশ্বাস করছি না, তুমি মিথ্যে বলছো, তুমি আমাকে প্রুফ দিতে পারবা? তো বলে হ্যাঁ কি প্রুফ চাও, তোমরাও ওর সাথে দেখা করবা, আমি জাস্ট দেখবো শুধু, ও যদি তোমাকে পাগলের মতো ভালোই বাসে তাহলে তোমার ডাকেও সাড়া দিবে। তো বলে এখন চাও? তো আমি বলে হ্যাঁ। তো সন্ধ্যার সময় ভাইয়া ওই মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে তুমি এই লোকেশনে চলে আসো, আমি ওর সাথে দেখা করবো, তুমি স্টেলের সামনে এসে ধরো। আমি ফাইনালি চলে গেলাম। হুম। আমি একা একা সেই যাত্রাবাড়িতে চলে গেলাম। তো রেস্টুরেন্টে আমি ঢুকে দেখি কি যে ও ওই মেয়েটার হাত ধরে বসে আছে। আচ্ছা। ইভেন ওখানে ওর একটা ফ্রেন্ড আছে। আমি ও আমাকে দেখে না, ওর মুখের অবস্থাটা মানে এমন হয়েছিল যে কখনো ওই অবস্থায় আমি দেখিনি। আমি ওকে বললাম হাই, ও বলল হাই। তো মেয়েটা প্রশ্ন করলো এই মেয়েটা কে? তো ও বলে আমি ওর ফ্রেন্ড। তখন আমি বললাম ফ্রেন্ড, এই মেয়েটাকে? বললো আমার গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড? বললো হ্যাঁ। কতদিন রিলেশন? এই তো আমরা 2 বছর ফাইনালি বিয়ে করছি সামনে। আর তখন আমি আসলে কন্ট্রোলে থাকতে পারিনি। আমার হয়তো চুপ থাকাটাই বেটার ছিল, কিন্তু আমি পারিনি। আমি আউট অফ কন্ট্রোলে চলে যাই। আমি বলছিলাম যে আমি তোমার ফ্রেন্ড। কিন্তু ওই দিন ও সকালবেলা আমার ভাইয়ের সাথে কথা বলে, আমার বড় বোন ওর সাথে। আমার বড় বোন বলে যে রিলেশনটা তো আসলে এখন সবাই জানাজানি হয়ে গেছে, তো আমরা চাচ্ছিলাম এটার কিছু একটা রেজাল্ট হোক। তো বলছিল ভাই আমার একটু প্রবলেম, আমার টাইম দাও। এর মাঝখানে ভাই আমি অনেক টাকা ঋণ করে করে ওকে আমি দেই, পছন্দের পায়ের নুপুর বিক্রি করে ওকে আমি টাকা দিই। তো আমি প্রুফ দিব আমি তোমার ফ্রেন্ড, নাকি তুমি বলবা আমি তোমার কে? 5টা বছর রিলেশন তুমি ভুলে গেলা। এখন ও মেয়েটাকে কোশ্চেন করছে যে এই শোনো, আমি কি 5 বছর হয়েছে ঢাকায় আসছি? ও 2009 সালে ঢাকায় আসছে। বোনটা মারা গেছে কবে? বোনটা মারা গেছে নভেম্বরের 2 তারিখ। এই যে 2017 নভেম্বর। ওকে। তো ও আমাকে রেস্টুরেন্টে রেখে চলে আসে। আমি ওখানে অসুস্থ হয়ে পড়ি। ওকে আমি অনেক জোর করি তুমি থাকো, তুমি ওই মেয়েটাকে বুঝাই দাও আমি তোমার কে। ও বলে তোমাকে যে আমি চিনি এটা বলেছিল তোমার কপাল। এটা বলে ও মেয়েটাকে নিয়ে চলে যায়। আমি রাস্তায় হাঁটতে পারছিলাম না ভাইয়া, আমি ওখান থেকে আসবো কিভাবে? আমি আমার ভাইয়াকে একটা ফোন দেই, কে যে ভাইয়া আমাকে সেখান থেকে এসে নিয়ে যান। বলতেছে তুই ওখানে কেন গেছিস? মুন্না কোথায়? আমি বলি ও নেই আমার লাইফে, আপনি এসে আমাকে নিয়ে যান। তখন আমার ভাইয়া বলে তুই রাস্তায় হাঁটতেছিস, তুই তো গাড়ির নিচে পড়বি, আমার তো মনে হয় না তুই ব্যালেন্স রেখে হাঁটতে পারতেছিস। তো একটা ট্রাকের সামনে থেকে আমি হাঁটতেছি, ট্রাকওয়ালা যা এত হর্ন দিচ্ছে আমি সরতেছি না, মানে আমার কোনো ইয়েই নেই। তো তখন একটা সার্জন আমাকে ওখানে ধরে, বলতেছে ম্যাম আপনি এখানে কখন আসেননি? আমি বলে এটা কোথায়? বলে এটা তো যাত্রাবাড়ি। আমি বলে আমি, আমার ভাইয়া তখন ফোন দেয়, সার্জেন্ট ফোন ধরে। আমি ওখান থেকে একটা গভর্নমেন্টের একটা গাড়ি স্টাফের, তো আমাকে উঠাই দেয় একটা সার্জেন্ট। তো আমি মালিবাগ আসি, আমি ভাইয়াকে জড়াই ধরে হাউমাউ করে কাঁদছিলাম যে আসলে আমারই ভুল, আমি ওকে চিনতে পারিনি, ও ভাইয়া আমার সাথে চিট করেছে। তো আমি ভাইয়াকে, আমি কাউকে বলি না এই বিষয়টা যে ও আমার সাথে একটা মেয়ে নিয়ে এমন করেছে। আমি বলছি ঝগড়া হয়েছে, আমি দেখা করতে গেছিলাম, দেখা করে নাই। আমি তারপর ওকে ফোন দিয়েছি। তারপর আমি বলছি ঠিক আছে আমারই ভুল, তুমি আমার জীবনে ব্যাক করো, একবার আমার জীবন থেকে চলে গেছো, তুমি তো বলছো যে আমার ছোট বোন ওকে মাটি দিয়ে যে ওর সাথে যে এমনটা করেছে সে কখনো ভালো থাকতে পারবে না, তুমি কিভাবে এটা করো ওরই বোনের সাথে? তো ও বলে না আমার রিলেশন রাখা পসিবল না তোমার সাথে, আমি যা করেছি ভুল করেছি। তখন ওই মেয়ে আমাকে ফোন দেয়, তুমি ওকে আর ফোন দিবা না, ও প্রুফ করে দিয়েছে ও আমাকে লাভ করে, তুমি যা বলেছো মিথ্যা বলেছো। ওকে আবার বলি ঠিক আছে আমি সব মেনে নিচ্ছি, তুমি ওই মেয়ের সাথে রিলেশন করো, আমার কোনো আপত্তি নেই, তুমি আমার সাথেও কথা বলো, আমাকে তোমার বিয়ে করতে হবে না, কিন্তু আমার সাথে রিলেশনটা রাখো। আপনি বললেন এটা? আমি বলছি ভাইয়া যে তুমি ওর সাথে রিলেশনটা করো, তুমি অনেক মেয়েদের সাথে করো, এতদিন আমি জানতাম না, এখন জেনেছি তুমি করো, আমি একসেপ্ট করে নিলাম, কিন্তু আমাকে তোমার লাইফে রাখো। তো ওর ওই ফ্রেন্ড যে আমাদের বাড়িতে গিয়েছিল ওকে নক করলাম, বললো যে আসলে আমি ভাবছিলাম যেমনটা কিছু হবে, আমি আপনাকে প্রায় প্রায় বলতাম যে আপু আপনি বোকা স্বর্গে বাস করছেন, আপনি এখন প্রুফটা পেয়েছেন। বলে ওর শুধুই একটা গার্লফ্রেন্ড, অজস্র গার্লফ্রেন্ড আছে। তো আমি আপনার বোনকে নিজের হাতে মাটি দিয়ে আসি, সেই থেকে আমি আপনাকে অনেক বেশি রেসপেক্ট করি, আপনি অনেক ভালো। ওর ফ্রেন্ড তারপর নক করে, আমার কান্নাকাটি দেখে ওকে নক করে। ও বলে যে দেখ দোস্ত, আমি তো আসলে তুই তো জানিস আমি কোনো মেয়েকে ভালোবাসি না, সবার সাথে যেটা করছি ওর সাথে সেটাই করছি। তো ও বলতেছে যে ও পারবে, কিছু অপসিবল, তুই 2 একদিন পর ভুলে যাবে। কিন্তু আজ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আমি আমার বাসায় কাউকে বলতে পারছি না ও আমার সাথে এমনটা করেছে। ওর জন্য আমি সেই জবটা হারিয়েছি, তারপর আমি আর কোনো জব পাইনি, তারপর ওর জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করে করে আমি ওকে এগুলো দিতাম। ও 5 লাখ টাকা ধরা খায়, এই কিস্তিটা আমি বহন করতাম। প্রতি সপ্তাহে আমি ওকে 1950 টাকা করে দিতাম।
সেটা ওর ফ্রেন্ড সব জানে, কিন্তু কিভাবে দিতাম, কোত্থেকে দিতাম ভাই ও কখনো প্রশ্ন করতো না। ও নিত, আমি বাকিতে ওকে জামা কাপড় কিনে দেই। ও সেই শার্ট পরে ওই মেয়েটার সাথে রেস্টুরেন্টে বসছিল। আমি আপনাকে আগেও বলছি না ওর কখনো রেস্টুরেন্টে উঠতে চায় না। ও ওই মেয়েটাকে নিয়ে অনেক রেস্টুরেন্টে উঠছে। ওর কিছু আমাকে এখন এমন একটা জায়গায় রেখে গেছে, আমি এর মাঝখানে আমার অনেকগুলো জব হয়েছে শোরুমে, কিন্তু আমাকে করতে দেয় নাই। তো ও চলে যাওয়ার পরে আমি মেসেজ দেই, ফোন দেই। তো ওকে আমি বলি যে দেখো আমার তো এত টাকা দেনা হয়ে গেছে, এগুলো তো সবই তোমাকে দিছি, আমি এখন এগুলো কিভাবে দিব, আমার কাছে তো অ্যাবিলিটি নেই এখন। সেটা আমি চাই না, আমি কি এখন তোমার জন্য জীবনটা দিয়ে দিব? ওর কথা ছিল এরকম। তো আমি বলি ঠিক আছে তুমি হ্যাপি তোমার জীবন থেকে চলে গেলে, কিন্তু আমি বাসায় কি বলবো? সবাই যখন 2 দিন পরে জিজ্ঞেস করবে যে ও কোথায়, ও কয়, আমি জানি না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। লাস্ট আমি মেসেজ ফোন সব দেওয়া অফ করে দেই, যার তোমাকে ফোন মেসেজ আমি দিব না। ও আমাকে খুব বকে ওই দিন, তোমার ভিতর পার্সোনালিটি নেই, তুমি আসছো রেস্টুরেন্টে দেখছো আমার একটা মেয়ে সম্পর্ক, আবার কেন আমার পিছনে ঘুরছো? যার পার্সোনালিটি নেই সেই মেয়ে আমার কি করে ওয়াইফ হয়? সবকিছু অনেক বিভিন্ন অপমান। তো আমি ওই দিন 25 তারিখে আমি প্রতিজ্ঞা করি যে তোমাকে আর ফোন দিব না, যতই কষ্ট হোক আমি আর তোমাকে ফোন দিব না কখনো। তো 25 তারিখ থেকে এই পর্যন্ত ওকে আমি আর কোনো ফোন মেসেজ কিচ্ছু করিনি। আমি ওকে যার কাছ থেকে টাকা এনে দিয়েছিলাম, সেই লোকগুলো আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছে যে টাকাটা কবে দিবা। তো আমি ওকে বলি যে দেখো তোমাকেই তো টাকা এনে দিয়েছি, তুমি আমাকে কিছু টাকা অন্তত দাও, আমি ওই লোকগুলোকে দিয়ে দেই। কিন্তু ও কোনো রেসপন্স নেই। আমি ওকে বলি মেসেজে বারবার, আমি তোমাকে ফোন দিতে চাই না, তুমি অন্তত টাকাটা দাও, লাগলে পরে আবার নিও আমার কাছ থেকে। তো তুমি তো জানো এখন আমি কোন অবস্থায় আছি। আমার বোন একা আর পারছিল না, ওই রুম ভাড়া কাভার করতে পারছে না, বাসায় দিতে পারছে না। আবার এই ছোট বোনের কেস চালাতে বিভিন্ন পুলিশ আসে। আমার বোন সবকিছু মিলে হতাশ হয়ে পড়ে, ও আলাদা একটা মেয়ের সাথে উঠে যায়। তারপর আমি এখন কোথায় থাকবো? আমার তো জবও নেই, অথচ আমার বিএ ফাইনাল এক্সাম চলে আসে, আমি বইও এখন পর্যন্ত বই কিনতে পারিনি। মুন্নাকে যতগুলো টাকা আমি দিয়েছি, ওগুলো যদি নিজের পড়াশোনার পিছনে ইনভেস্ট করতাম, আজকে আমার বইও কেনা হতো, বা আমি হয়তো আজকে বোনের কাছ থেকে আলাদা হতাম না। আমার বোন চলে গেছে টাকার খরচার ইয়াতে, পারছে না ওর একা। তো এখন ও আলাদা আছে আর আমি আলাদা একটা বাসায় আছি, কিন্তু আমার এখন কোনো জব নেই। আর ও আমাকে অনেক প্রবলেমে ফেলে মাঝখানে চলে গেছে। তারপরে আমি কিছুদিন আগে, এই যে 2-3 দিন আগে আমি গুলশানে একটা ইন্টারভিউ দিতে যাই, অনেক আগে সিভি জমা দিয়েছিলাম। তো ওখানে যে ওই একই অবস্থা, আমাকে ফার্স্ট টাইমে প্রপোজ দিচ্ছে তুমি ফ্রেন্ডলি মিশতে হবে, ফ্রেন্ডলি কাজ করতে হবে। আমি না পারছি ঢাকা থেকে চলে যেতে, না আমার সামনে ফাইনাল এক্সাম, আমি এখন তো বইও কিনতে পারছি না, না আমি ঢাকায় এখন থাকবো সেই পজিশনটা আমার নেই। বেশিরভাগটাই আমাকে